এই যে অবস্থান্তর মৌলের যে বৈশিষ্ট্য, তো বৈশিষ্ট্যের মধ্যে আমরা একটু আগে পড়ে আসছি না আমাদের অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য কি কি? ভাই পরিবর্তনশীল জারণ মান প্রদর্শন করে দেখাই দিলাম, তারপর উচ্চ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এটাও দেখাই দিলাম, জটিল যৌগ গঠন করে, রঙিন যৌগ গঠন করে, ম্যাগনেটিজম শেষ, প্রভাবক হিসেবে কাজ করে শেষ। দেখো খেয়াল করো, ম্যাগনেটিজম ডান, প্রভাবক হিসেবে কাজ করে ডান, তাহলে বাকি আছে কি? জটিল যৌগ আর রঙিন যৌগ। তারপরে আমাদের লেকচার কি শেষ। ওকে, তো দুইটা টপিক বাকি আছে, তো দুইটা টপিক এখন আমি তোমাদের দেখাই দিচ্ছি, খুবই সহজ, প্যারা নেওয়ার কোনো দরকার নাই ভাইয়া। আসো, তো জটিল আয়ন, জটিল যৌগগুলো দেখতে কেমন? জটিল যৌগগুলো তোমরা প্রায় দেখছো, এই ধরনের জিনিস তোমরা তোমাদের কেমিস্ট্রি বইতে দেখছো, দেখবা এরকম থার্ড ব্রেকেট দিয়া কিছু জিনিস দেওয়া থাকে, এরকম থার্ড ব্রেকেট দিয়া দেখবা কিছু জিনিস দেওয়া থাকে, এগুলোকে আমরা বলি জটিল যৌগ। যেমন এই যে এরকম থার্ড ব্রেকেটের মধ্যে দেখবা কয়েকটা যৌগ আছে, যদি কখনো এরকম থার্ড ব্রেকেটের মধ্যে কোনো যৌগ দেখছো ভাই, থার্ড ব্রেকেটের মধ্যে যদি কোনো যৌগ দেখছো, তাহলে বুঝবা ওটা তোমার কি যৌগ? জটিল যৌগ। ওটা তোমার কি যৌগ? জটিল যৌগ। শেষ, থার্ড ব্রেকেট থাকলেই হয়েছে জটিল যৌগ, থার্ড ব্রেকেট থাকলেই হয়েছে কি যৌগ? জটিল যৌগ। কোনো কথা নেই, চোখটা বন্ধ করে একদম কোনো কথা হবে না, থার্ড ব্রেকেট থাকলেই কি? জটিল যৌগ। বুঝতে পারছস? মনে থাকবে তো, থার্ড ব্রেকেট থাকলেই কি? জটিল যৌগ। ওকে, আচ্ছা এখন শুন, এই জটিল যৌগের মধ্যে দেখবি জটিল যৌগটা আগে আছে না পরে আছে? জটিল যৌগ বলতে বোঝাচ্ছি জটিল আয়নটা মানে থার্ড ব্রেকেটটা, থার্ড ব্রেকেটটা কি আগে আছে নাকি পরে আছে? যদি দেখো থার্ড ব্রেকেট দিয়া শেষ হইছে, দেখো এখানে দেখো থার্ড ব্রেকেট দিয়া শেষ হইছে, তার মানে থার্ড ব্রেকেটটা পরে আছে। এই যৌগটাতে দেখো থার্ড ব্রেকেট দিয়ে শুরু হয়েছে, তার মানে থার্ড ব্রেকেটটা আগে আছে। যদি দেখো থার্ড ব্রেকেট দিয়ে শেষ হয়েছে, ওই ধরনের জটিল যৌগগুলোকে বলা হয় অ্যানায়নিক জটিল যৌগ। কি জটিল যৌগ? অ্যানায়নিক জটিল যৌগ। আর যদি দেখো থার্ড ব্রেকেট দিয়ে শুরু হয়েছে, ওই ধরনের জটিল যৌগগুলোকে বলা হয় ক্যাটায়নিক জটিল যৌগ। কি যৌগ? ক্যাটায়নিক জটিল যৌগ। তাহলে আমরা দুই ধরনের জটিল যৌগ ইউজুয়ালি দেখতে পাই, একটা হচ্ছে আমাদের অ্যানায়নিক জটিল যৌগ, একটা হচ্ছে ক্যাটায়নিক জটিল যৌগ। এখন ভাইয়া অ্যানায়নিক কারা আর ক্যাটায়নিক কারা? ভাইয়া অ্যানায়নিক কারা? যদি থার্ড ব্রেকেটটা পরে থাকে, যদি থার্ড ব্রেকেটটা পরে থাকে সেটাকে আমরা বলি অ্যানায়নিক জটিল যৌগ, আর যদি থার্ড ব্রেকেটটা আগে থাকে সেটাকে আমরা বলি ক্যাটায়নিক জটিল যৌগ। তাহলে থার্ড ব্রেকেট দেখো, এখানে থার্ড ব্রেকেট দিয়ে শুরু হয়েছে, তাহলে এটা ক্যাটায়নিক, এখানে থার্ড ব্রেকেট দিয়ে শেষ হয়েছে, তাহলে এটা কি? অ্যানায়নিক। তাহলে অ্যানায়নিক জটিল যৌগ কারা, ক্যাটায়নিক জটিল যৌগ কারা আমরা বুঝতে পারছি। এখন শুনো, এখন শুনো, বোঝার ট্রাই করো, বোঝার ট্রাই করো। এই থার্ড ব্রেকেটের ভিতরে দেখবে একটা ধাতু থাকে, একটা ধাতু থাকে, এই ধাতুটাকে বলা হয় অবস্থান্তর ধাতু। এই ধাতুটা একটা অবস্থান্তর ধাতু থাকবে, এবং থার্ড ব্রেকেটের ভিতরে ধাতু বাদে, থার্ড ব্রেকেটের ভিতরে ধাতু বাদে আল্লাহর দুনিয়ায় যা থাকবে, থার্ড ব্রেকেটের ভিতরে ধাতু বাদে আল্লাহর দুনিয়ায় যা থাকবে সবাইকে বলা হয় লিগ্যান্ড। সবাইকে কি বলা হয়? লিগ্যান্ড। এই থার্ড ব্রেকেটের ভিতরে ধাতু বাদ দিয়ে আল্লাহর দুনিয়ায় যা থাকবে সবাইকে বলা হয় লিগ্যান্ড। তাহলে থার্ড ব্রেকেটটার ভিতরে ধাতু আয়রনকে বাদ দিয়ে কি আছে? সায়ানাইড আছে। তাহলে সায়ানাইড কি? লিগ্যান্ড। কয়টা সায়ানাইড আছে? 6টা সায়ানাইড আছে। তার মানে এই যৌগে 6টা লিগ্যান্ড আছে, 6টা লিগ্যান্ড আছে। ওকে, এখানে দেখো থার্ড ব্রেকেটের ভেতরে ধাতু বাদ দিয়ে কে আছে? অ্যামোনিয়া আছে। কয়টা আছে? 4টা আছে। তাহলে অ্যামোনিয়া হচ্ছে লিগ্যান্ড। অ্যামোনিয়া কি? লিগ্যান্ড। মনে থাকবে তো, থার্ড ব্রেকেটের ভেতরে ধাতু বাদে যা থাকবে সব কি? লিগ্যান্ড। ক্লিয়ার? ক্যাটায়নিক জটিল যৌগ কোনগুলো, অ্যানায়নিক জটিল যৌগ কোনগুলো বুঝছি। এবং থার্ড ব্রেকেটের ভেতরে কি থাকবে? ধাতু থাকবে আর লিগ্যান্ড থাকবে। ধাতু বাদ দিয়া আল্লাহর দুনিয়ার যা থাকবে সব কি? লিগ্যান্ড। ধাতু বাদ দিয়ে আল্লাহর দুনিয়ার যা থাকবে সব কি? লিগ্যান্ড। ওকে, এখন এই যে লিগ্যান্ড দেখতেছো, এই লিগ্যান্ড সবসময় সন্নিবেশ বন্ধন তৈরি করে। লিগ্যান্ড কি বন্ধন তৈরি করে? সন্নিবেশ বন্ধন তৈরি করে। লিগ্যান্ড অলওয়েজ সন্নিবেশ বন্ধন তৈরি করে, অলওয়েজ সন্নিবেশ বন্ধন তৈরি করে। দেখো তো কয়টা লিগ্যান্ড আছে? 6টা লিগ্যান্ড। তাহলে এই 6টা লিগ্যান্ড এই আয়রনের সাথে 6টা সন্নিবেশ বন্ধন তৈরি করবে। এই 6টা লিগ্যান্ড এই আয়রনের সাথে 6টা সন্নিবেশ বন্ধন তৈরি করবে। এইখানে দেখো তো ভাইয়া কয়টা লিগ্যান্ড আছে? বা 4টা লিগ্যান্ড আছে। কয়টা লিগ্যান্ড আছে? 4টা লিগ্যান্ড। তাহলে এই 4টা লিগ্যান্ড এই কপারের সাথে 4টা সন্নিবেশ বন্ধন তৈরি করবে। তাহলে এই 4টা লিগ্যান্ড এই কপারের সাথে 4টা সন্নিবেশ বন্ধন তৈরি করবে। তাহলে আমি কি বলছি? থার্ড ব্রেকেটের ভেতরে ধাতু বাদে আল্লাহর দুনিয়ায় যাই থাকবে তাকে আমরা কি বলবো? লিগ্যান্ড বলবো। তাকে আমরা কি বলবো? লিগ্যান্ড বলবো। মনে থাকবে তো, লিগ্যান্ড কি বন্ধন তৈরি করে? ধাতুর সাথে সন্নিবেশ বন্ধন তৈরি করে। কি বন্ধন তৈরি করে? ধাতুর সাথে সন্নিবেশ বন্ধন তৈরি করে। তো এইটাকে আমরা স্ট্রাকচারালি এভাবে এঁকে এঁকে দেখাই আর কি। হ্যাঁ, যে লিগ্যান্ডগুলো আছে এই লিগ্যান্ডগুলো এখানে সন্নিবেশ বন্ধন তৈরি করছে। সন্নিবেশ বন্ধনকে আমরা কি দ্বারা প্রকাশ করি ভাইয়া? সন্নিবেশ বন্ধনকে আমরা এরকম তীর চিহ্ন দ্বারা প্রকাশ করি। দেখো এরকম আমরা তীর চিহ্ন দ্বারা প্রকাশ করি, খেয়াল করে দেখো, এই যে এরকম তীর চিহ্ন দ্বারা প্রকাশ করি। তার মানে এরা হচ্ছে সন্নিবেশ বন্ধন তৈরি করতেছে। কি বন্ধন?
সন্নিবেশ বন্ধন তৈরি করতেছে। ঠিক আছে ভাইয়ারা, বুঝতে পারছো? বুঝতে পারছো? এই থার্ড ব্র্যাকেটের ভিতরে ধাতু বাদে যা থাকবে সবাইকে বলবো লিগ্যান্ড। আর লিগ্যান্ড কি বন্ধন তৈরি করে? লিগ্যান্ড অলওয়েজ 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 সন্নিবেশ বন্ধন তৈরি করবে। লিগ্যান্ড অলওয়েজ কি বন্ধন তৈরি করবে? লিগ্যান্ড অলওয়েজ সন্নিবেশ বন্ধন তৈরি করবে। ক্লিয়ার? আশা করি মোটামুটি একটা আইডিয়া হয়েছে আমাদের। হ্যাঁ, আচ্ছা ফাইন। তো এইটুকু মোটামুটি বুঝে গেছো আই গেস। সো এবার আমরা যেটা করব, আমরা হচ্ছে একটু দেখব যে আমাদের কি থাকবে কেন্দ্রীয় ধাতব মৌল, মানে একটা জটিল আয়নের মধ্যে কি কি থাকে এটা একটু দেখি। কেন্দ্রীয় ধাতব মৌল থাকে। তো এই ধাতব মৌল হিসেবে কে থাকতে পারে? এটা হিসেবে সাধারণত অবস্থান্তর অবস্থান্তর ধাতু থাকবে, ধাতু বা আয়ন থাকবে। অবস্থান্তর ধাতু বা আয়ন থাকবে। এখন আমাদের এরকম অবস্থান্তর ধাতুগুলা কারা কারা? আমাদের এখানে থাকতে পারে আয়রন থাকতে পারে, আমাদের এখানে কোবাল্ট থাকতে পারে, নিকেল থাকতে পারে, কপার থাকতে পারে, এরকম ডট 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 যে কোনোটা থাকতে পারে। ঠিক আছে, ক্রোমিয়াম থাকতে পারে, এগুলো অবস্থান্তর ধাতু থাকবে। লিগ্যান্ড কারা? লিগ্যান্ড কে বলো তো? লিগ্যান্ড কে ভাইয়া? লিগ্যান্ড কে? লিগ্যান্ড কারা? থার্ড ব্র্যাকেটের ভেতরে ধাতু বাদে যা থাকবে সব লিগ্যান্ড। কি বলছি? থার্ড ব্র্যাকেটের ভেতরে 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 ধাতু বাদে বাদে যা থাকবে সব লিগ্যান্ড। লিগ্যান্ড ধাতু বাদে যা থাকবে সব কি? লিগ্যান্ড। মনে রাখবা লিগ্যান্ড কি বন্ধন তৈরি করে? সন্নিবেশ বন্ধন তৈরি করে, তাই না? তো লিগ্যান্ডের মধ্যে মুক্তজোড় ইলেকট্রন থাকে অলওয়েজ, কারণ সন্নিবেশ বন্ধন তৈরি করতে গেলে মুক্তজোড় ইলেকট্রন লাগে। হ্যাঁ, তাহলে লিগ্যান্ডের মধ্যে মধ্যে কি থাকে? মুক্তজোড় ইলেকট্রন থাকে। লিগ্যান্ডের মধ্যে মুক্তজোড় ইলেকট্রন থাকে। তাহলে আমাদের থার্ড ব্র্যাকেটের ভিতরে ধাতু থাকবে, ধাতু বাদে যা থাকবে সব হচ্ছে লিগ্যান্ড। আর লিগ্যান্ডের মধ্যে কি থাকে? লিগ্যান্ডের মধ্যে মুক্তজোড় ইলেকট্রন থাকে, মুক্তজোড় ইলেকট্রন থাকে। এজন্য লিগ্যান্ড কি বন্ধন তৈরি করে বলো তো? লিগ্যান্ড আমাদের সন্নিবেশ বন্ধন তৈরি করে। কি বন্ধন তৈরি করে? সন্নিবেশ বন্ধন তৈরি করে। এই জন্য লিগ্যান্ড কি বন্ধন তৈরি করে? সন্নিবেশ বন্ধন তৈরি করে। ওকে, তো আমাদের এরকম লিগ্যান্ড কে কে আছে? দেখো তো লিগ্যান্ড কে কে আছে আমাদের এরকম, যাদের মধ্যে মুক্তজোড় আছে, যেমন আমাদের সায়ানাইড মাইনাস একটা লিগ্যান্ড, কার্বনিল একটা লিগ্যান্ড, তারপরে অ্যামোনিয়া একটা লিগ্যান্ড, তারপরে হচ্ছে আমাদের NO2 একটা লিগ্যান্ড, তারপর ধরো আমি তোমাকে কি বলবো আর কি আছে, পানি একটা লিগ্যান্ড, ওকে, হাইড্রোক্সিল লিগ্যান্ড, তারপরে হ্যালাইড লিগ্যান্ড, বিভিন্ন ধরনের ডট 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 ডট, এগুলো সব হচ্ছে আমাদের লিগ্যান্ড হিসেবে কাজ করতে পারে। এবার তোমাদের কাছে আমার একটা কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেনটা হচ্ছে এরকম, আমি একটা যৌগ দিলাম কোবাল্ট, তারপরে এখানে দিলাম হচ্ছে NH3+, তারপরে তোমাকে দিলাম হচ্ছে H2O3, তারপরে দিলাম তোমাকে ক্লোরিন, থার্ড ব্র্যাকেট ক্লোজ, তারপরে দিলাম আরেকটা Cl2, এই পাশে দিলাম থার্ড ব্র্যাকেটের বাইরে দুইটা Cl2। এখন তোমাদের কাছে আমার কোয়েশ্চেন হচ্ছে, তোমরা এখান থেকে উত্তর দিবা এইখানে আমাদের লিগ্যান্ড কে, কোনটা লিগ্যান্ড বা কে কে লিগ্যান্ড এখানে। মানে থার্ড ব্র্যাকেটের ভিতরে কোবাল্ট আছে, কোবাল্ট একটা অবস্থান্তর ধাতু, তার সাথে আমি থার্ড ব্র্যাকেটের ভিতরে কিছু জিনিস দেখতে পাচ্ছি। তো এখন এখানে লিগ্যান্ড কে, এটা হচ্ছে আমার তোমাদের কাছে কোয়েশ্চেন, লিগ্যান্ড কে, এই জায়গাতে আমাদের লিগ্যান্ড কে, ওকে বলো এখানে আমাদের লিগ্যান্ড কে ভাইয়া, এটা হচ্ছে কোয়েশ্চেন। তোমরা একটু আমাকে এখন উত্তর দিবা, হুইচ ওয়ান ইজ দ্য লিগ্যান্ড। মানে অ্যামোনিয়া আছে, পানি আছে এবং হচ্ছে ক্লোরিন আছে, সরি এই জায়গাতে আই হ্যাভ মেড আ মিস্টেক, এইটা হবে এই দিকে H2O3, অ্যামোনিয়া আছে দুইটা, পানি আছে তিনটা। ওকে, এখন এখানে কোনটা লিগ্যান্ড? অ্যামোনিয়া লিগ্যান্ড, পানি লিগ্যান্ড নাকি ক্লোরাইড লিগ্যান্ড? কোনটা লিগ্যান্ড ভাই? পানি ক্লোরিন, এক্স্যাক্টলি, অ্যামোনিয়া পানি ক্লোরিন সবাই লিগ্যান্ড ভাই। থার্ড ব্র্যাকেটের ভেতরে যেই কটা আছে, থার্ড ব্র্যাকেটের ভিতরে এই যে দেখো পানি, অ্যামোনিয়া আছে তাহলে এই অ্যামোনিয়াটা লিগ্যান্ড, এই পানি আছে তাহলে এই পানিটাও লিগ্যান্ড, এই যে ক্লোরিন এটাও লিগ্যান্ড, এটা থার্ড ব্র্যাকেটের ভিতরে আছে এটাও লিগ্যান্ড। তাহলে বাইরে যে দুইটা ক্লোরিন আছে এরা কি লিগ্যান্ড? না। বাইরে যে দুইটা ক্লোরিন আছে এরা কি লিগ্যান্ড? না। তাহলে বাইরের দুইটা ক্লোরিন কি? এগুলো হচ্ছে অ্যানায়ন, তাহলে ভিতরে যে ক্লোরিনটা আছে এটা কিন্তু লিগ্যান্ড। কেন? থার্ড ব্র্যাকেটের ভিতরে আছে। থার্ড ব্র্যাকেটের ভিতরে ধাতু বাদে তোর কি কানে শুনোস না? হ্যাঁ, ধান্দা বলাবান,
কি কইছি থার্ড ব্র্যাকেটের ভিতরে ধাতু বাদে যা থাকবে সব লিগ্যান্ড, তো ধাতু বাদ দিয়ে অ্যামোনিয়া অ্যামোনিয়া লিগ্যান্ড, পানি পানি লিগ্যান্ড, ক্লোরিন এই ক্লোরিনটাও কি লিগ্যান্ড, বাট এই যে ক্লোরিনটা এটা কিন্তু লিগ্যান্ড না। কেন কেন লিগ্যান্ড না? কারণ ভাই এটা থার্ড ব্র্যাকেটের বাইরে আছে, এটা কি অ্যানায়ন, এটা কি অ্যানায়ন। সবাই থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, এই যে বুঝে গেছো তোমরা, তোমরা বুঝে গেছো, গুড গুড। এরপরে আমাদের এখানে কি থাকতে পারে, বিভিন্ন ধরনের ক্যাটায়ন এবং অ্যানায়ন থাকতে পারে, বিভিন্ন ধরনের ক্যাটায়ন এবং অ্যানায়ন থাকতে পারে, যেমন আমাদের এখানে সোডিয়াম প্লাস, আমাদের এখানে পটাশিয়াম প্লাস, ওকে, এরকম ডট 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 ডট, বা মনে করো অ্যানায়ন হিসেবে ক্লোরাইড, সালফেট, ওকে, এরকম ধরুন ডি ডট ডট, এরকম বিভিন্ন জিনিস থাকতে পারে, অসংখ্য, যে কোনো ক্যাটায়ন যে কোনো অ্যানায়ন থাকতে পারে, কোনো অসুবিধা নাই, থার্ড ব্র্যাকেটের আগে পরে থাকবে এগুলা, থার্ড ব্র্যাকেটের আগে পরে থাকবে, ঠিক আছে। তো আমরা এখন আমাদের এই এই লিগ্যান্ড সম্পর্কে একটু জানবো। দেখো লিগ্যান্ড, লিগ্যান্ড এই মুক্তজোড় দান করে, রাইট? লিগ্যান্ড কি করে? মুক্তজোড় দান করে। এখন মুক্তজোড় দানের ভিত্তিতে লিগ্যান্ড হচ্ছে দুই ধরনের, একটাকে বলা হয় মনোডেন্টিক লিগ্যান্ড, একটাকে বলা হয় পলিডেন্টিক লিগ্যান্ড। আচ্ছা মনোডেন্টিক কারা, পলিডেন্টিক কারা? দেখো মনোডেন্টিক লিগ্যান্ড হচ্ছে যারা একটা করে মুক্তজোড় দান করে যারা একটা করে মুক্তজোড় দান করে তাদেরকে বলা হয় মনোডেন্টিক লিগ্যান্ড, যেমন সিও কার্বনিল, সায়ানাইড, নাইট্রো, অ্যামোনিয়া, পানি, হাইড্রোক্সিল এবং হ্যালাইড, এরা হচ্ছে মনোডেন্টিক লিগ্যান্ড, ওকে। এরা একটা করে সন্নিবেশ বন্ধন তৈরি করে, এরা প্রত্যেকেই একটা করে সন্নিবেশ বন্ধন তৈরি করে। এরা কি করে বলো তো? এরা প্রত্যেকে প্রত্যেকে একটা করে, প্রত্যেকে একটা করে কি করে? সন্নিবেশ বন্ধন, সন্নিবেশ সমযোজী, সমযোজী বন্ধন, সন্নিবেশ সমযোজী বন্ধন তৈরি করে। এরা প্রত্যেকে একটা করে সন্নিবেশ সমযোজী বন্ধন তৈরি করে, তাই এদেরকে আমরা বলি মনোডেন্টিক লিগ্যান্ড। বা পলিডেন্টিক লিগ্যান্ড কারা? দেখো এই NH2 NH2 এটাকে বলা হয় হাইড্রোজেন, এটা একটা পলিডেন্টিক লিগ্যান্ড। এরপরে ইএন, ইএন মানে ইথিলিন ডাইএমিন, এটা একটা পলিডেন্টিক লিগ্যান্ড। এরপরে C2O4 2- এটা একটা পলিডেন্টিক লিগ্যান্ড, এটাকে বলো অক্সালেট আয়ন। এরপর ইডিটিএ, এটা একটা পলিডেন্টিক লিগ্যান্ড। এই যে ইডিটিএ, এই ইডিটিএ এর সন্নিবেশ সংখ্যা হচ্ছে 6, মানে এ একা 6টা বন্ধন তৈরি করতে পারে, 6টা সমযোজী বন্ধন তৈরি করতে পারে। এই যে অক্সালেট, এই অক্সালেট হচ্ছে 2টা সমযোজী বন্ধন, সন্নিবেশ সমযোজী বন্ধন তৈরি করতে পারে। ইথিলিন ডাইএমিন 2টা সন্নিবেশ সমযোজী বন্ধন তৈরি করতে পারে। হাইড্রোজেন এটাও 2টা সন্নিবেশ বন্ধন তৈরি করতে পারে। তাহলে এই যে হাইড্রোজেন 2টা সন্নিবেশ বন্ধন তৈরি করতে পারে, ইএন মানে ইথিলিন ডাইএমিন, এটাও 2টা সন্নিবেশ বন্ধন তৈরি করতে পারে। এই যে অক্সালেট এও 2টা পারে, আর ইডিটিএ কয়টা পারে? 6টা পারে। তাহলে তোমাকে যদি বলা হয় ইডিটিএ এর সন্নিবেশ সংখ্যা কত, ইডিটিএ এর সন্নিবেশ সংখ্যা কত, তুমি উত্তর দিবা 6। সন্নিবেশ সংখ্যা মানে কয়টা সন্নিবেশ বন্ধন তৈরি করতে পারে, কয়টা সন্নিবেশ বন্ধন তৈরি করতে পারে। যেমন অ্যামোনিয়া একটা সন্নিবেশ বন্ধন তৈরি করতে পারে, পানি একটা সন্নিবেশ বন্ধন তৈরি করতে পারে, বাট এই হাইড্রোজেন 2টা পারে। ইএন মানে ইথিলিন ডাইমিন, ইএন মানে কি একটু এখানে লিখে দেই, ইএন, ইএন মানে ইএন যৌগটা কি একটু লিখে দিচ্ছি এখানে, দেখো ইএন হচ্ছে এরকম যৌগ NH2, মাঝখানে CH2, এইখানে CH2, এইখানে NH2। এখন আমরা পড়ে আসছি না, আল্লাহ আল্লাহ প্রতিটা নাইট্রোজেনের উপরে একটা করে মুক্তজোড় দিয়ে দিছে, পড়ে আসছো কিনা বলো তো? আল্লাহ প্রতিটা নাইট্রোজেনের উপরে একটা করে মুক্তজোড় দিয়ে দিছে। তো এই নাইট্রোজেন পরমাণু একটা সন্নিবেশ তৈরি করতে পারে, এই নাইট্রোজেন পরমাণু একটা সন্নিবেশ তৈরি করতে পারে, তাই এটাকে আমরা বলি ইথিলিন ডাইএমিন। ইথিলিন ডাইএমিনের সন্নিবেশ সংখ্যা কত? 2। অক্সালেট আয়নের কত? 2। ইডিটি এর কত? 6। হাইড্রোজেনের কত? 2। ঠিক আছে, এগুলো সংকেত তোমার জানার বাকিগুলোর দরকার নেই, ইডিটি এর সংকেত জানার দরকার নেই, বুয়েটের জন্য হইলে ইডিটি এর সংকেত খুব ইম্পর্টেন্ট ছিল, তোমাদের দরকার নেই। তাহলে দেখো, তাহলে আমরা দেখলাম মুক্তজোড় দানের ভিত্তিতে বা সন্নিবেশ বন্ধন তৈরি করার উপর বেস করে দুই ধরনের লিগ্যান্ড আছে, একটাকে মনোডেন্টিক লিগ্যান্ড বলে, একটাকে পলিডেন্টিক লিগ্যান্ড বলে, ওকে। আর দেখো শক্তিমাত্রার ভিত্তিতে, শক্তিমাত্রার ভিত্তিতে দুই ধরনের, একটাকে বলে স্ট্রং লিগ্যান্ড আর একটাকে বলা হয় উইক লিগ্যান্ড। একটাকে বলে স্ট্রং লিগ্যান্ড আর একটাকে বলে উইক লিগ্যান্ড। স্ট্রং কারা? CO, CN, NO2, EN, NH3 আর EDTA, মানে কার্বনিল, সায়ানাইড, নাইট্রো, ইথিলিন ডাইএমিন, অ্যামোনিয়া আর ইডিটিএ। ইথিলিন ডাইএমিন, অ্যামোনিয়া আর ইডিটিএ, এরা হচ্ছে স্ট্রং লিগ্যান্ড, আর বাকি সব হচ্ছে উইক লিগ্যান্ড। এরা হচ্ছে স্ট্রং, বাকি সব কি উইক। এখন কারা স্ট্রং? যারা যারা ইলেকট্রনকে কম্প্রেস করতে পারে, যারা এভাবে সহজ ভাষায় লেখো, যারা ইলেকট্রনকে কম্প্রেস করতে পারে, চাপ দিতে পারে, যারা ইলেকট্রনটা চাপ দিতে পারে তারা হচ্ছে স্ট্রং। কম্প্রেস
করতে পারে, যারা ইলেকট্রনকে কম্প্রেস করতে পারে তাদেরকে বলা হয় স্ট্রং লিগ্যান্ড। আর যারা কম্প্রেস করতে পারে না তাদেরকে বলা হয় উইক লিগ্যান্ড। তাহলে স্ট্রংকে ভাই এই কার্বনিল, সায়ানাইড, নাইট্রো, ইএন, NH3 এবং EDTA এগুলো হচ্ছে স্ট্রং লিগ্যান্ড, আর বাকি সব হচ্ছে আমাদের উইক লিগ্যান্ড। দেখো এটা ভার্সিটির ক্লাস, সো আমি তোমাদের ভার্সিটি স্ট্যান্ডার্ড যা যা দরকার তাই পড়াচ্ছি। এইখানে যে কত কিছু আছে, এনে যে কত কাহিনী কেচ্ছা আছে, এগুলো আমি তোমাদের এখন ব্যাখ্যা করতে যেতে চাচ্ছি না, দরকারও নাই তোমাদের। তোমাদের যতটুকু দরকার ততটুকু খালি জানবা, এর বেশি জানার তোমাদের দরকার নাই, ঠিক আছে? ওকে, এই হচ্ছে আমাদের কাহিনী। তাহলে স্ট্রং হচ্ছে এগুলো। অ্যাটলিস্ট যদি মনে রাখতে না পারোস, অ্যাটলিস্ট যদি কারা কারা স্ট্রং মনে রাখতে না পারোস, অ্যাটলিস্ট এইগুলা মনে রাখিস। অ্যাটলিস্ট এই কয়েকটা মনে রাখিস, এই কয়েকটা স্ট্রং, এই কয়েকটা স্ট্রং খালি একটু এইগুলা মনে রাখিস অ্যাটলিস্ট। বাকিগুলো না মনে রাখলেও হবে, EDTA, EN যদি ভুলে যাওয়ার সমস্যা নেই। এইগুলা মনে রাখিস, এগুলো হচ্ছে স্ট্রং লিগ্যান্ড। স্ট্রং লিগ্যান্ড কারা? যারা চাপ দিতে পারে, যারা ইলেকট্রনকে কম্প্রেস করতে পারে, তারা স্ট্রং। উইক কারা? যারা কম্প্রেস করতে পারে না। ঠিক আছে, শেষ, দ্যাটস ইট। তাহলে এই লিগ্যান্ডগুলোর মধ্যে কারা কারা স্ট্রং সেটা দেখলাম, কারা কারা উইক সেটাও দেখে ফেললাম। ওকে, তাহলে লিগ্যান্ড সম্পর্কে আমাদের একটা আইডিয়া হইলো। ওকে, তো এইবার আমরা হচ্ছে দেখবো আমাদের এই এই স্পেকট্রোকেমিক্যাল সিরিজ, অর্থাৎ লিগ্যান্ডের শক্তিমাত্রা। লিগ্যান্ডের শক্তিমাত্রা এটা একটা পুরো সিরিজটা দেওয়া আছে, একদম কোনটার পরে কোনটা, কোনটার পরে কোনটা, এত কিছু তোমাদের জানার দরকার নেই। তুমি খালি এটা মনে রাখবা, কার্বন 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 সেন্টার, তারপরে তুমি মনে রাখবা হচ্ছে নাইট্রোজেন সেন্টার, নাইট্রোজেন সেন্টার, তারপরে মনে রাখবা অক্সিজেন সেন্টার, তারপরে মনে রাখবা হচ্ছে হ্যালোজেন সেন্টার, হ্যালোজেন সেন্টার। আচ্ছা, জিনিসটা কি? জিনিসটা হচ্ছে দেখো, যেগুলোর মধ্যে দেখো কার্বন, এই দেখো কার্বন, হ্যাঁ, কার্বনের যেগুলোতে কার্বন ডোনার হিসেবে কাজ করে, কার্বন থাকে, এগুলো হচ্ছে সবচেয়ে শক্তিশালী। তারপর হচ্ছে যেগুলোতে নাইট্রোজেন, এই দেখো এখানে নাইট্রোজেন, EN এর মধ্যে নাইট্রোজেন, অ্যামোনিয়াতে নাইট্রোজেন, EDTA-তে নাইট্রোজেন, যেগুলো আমাদের নাইট্রোজেন সেগুলো নাইট্রোজেন সেন্টার। এরপর হচ্ছে পানি, এই দেখো পানি মানে অক্সিজেন সেন্টার, পানি, অক্সালেট, হাইড্রোক্সিল। এরপর হচ্ছে হ্যালোজেন সেন্টার, এই যে ফ্লোরাইড, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড। দেখছো, ফ্লোরাইড, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড। তো এইটাই, তোমাদের এর তো কিছু জানার দরকার নেই, তুমি খালি ভাই এটা জানলেই হবে, এখানে কোনটা কোনটা স্ট্রং এটা জানলেই হবে, বাকিগুলো তোমার জানার দরকার নেই। আমি জাস্ট স্লাইডের মধ্যে দিছি, তুমি জাস্ট দেখো, আর কিছু না, একবার একটু এক নজর দেখলা, দ্যাটস ইট। মুখস্থ করতে হবে না, কিছুই করতে হবে না, ঠিক আছে? কিছুই করতে হবে না, জাস্ট এক নজর একটু দেখে গেলা। এই চলো, তো এবার আমরা একটু আমাদের এই জটিল যৌগের নামকরণ শিখবো এখন। তো জটিল যৌগের নামকরণ শিখতে গেলে আমাদের হচ্ছে যে লিগ্যান্ড যে আছে না, এই লিগ্যান্ডের একটু নামকরণগুলো জানতে হয়। যেমন অ্যামোনিয়া যদি থাকে, তাহলে জটিল যৌগের সাথে যখন অ্যামোনিয়া থাকে তখন একে বলা হয় অ্যামিন। কি বলা হয় বলো তো? অ্যামিন। তখন আর অ্যামোনিয়া বলে না, কি বলে? অ্যামিন বলে। দেখো পানি, জটিল যৌগের সাথে যদি পানি থাকে তাহলে তাকে অ্যাকুয়া বলে। কি বলে? অ্যাকুয়া। জটিল যৌগের সাথে পানি থাকলে তাকে কি বলে? অ্যাকুয়া বলে। ওকে, এরপর দেখো কার্বনিল, সিও মানে কি বলো তো? কার্বনিল। সিও মানে কি? কার্বনিল। হ্যাঁ, তারপরে হ্যালাইড, এই যে X মাইনাস মানে হচ্ছে হ্যালাইড, মানে এখানে হ্যালোজেন থাকতে পারে, ফ্লোরাইড, ক্লোরাইড, ব্রোমাইড। ওকে, তো হ্যালোজেন থাকলে হ্যালো, ক্লোরিন থাকলে ক্লোরো, ব্রোমিন থাকলে ব্রোমো। NO2 মানে হচ্ছে নাইট্রো, আর সায়ানাইড থাকলে নাম হয় সায়ানো। সায়ানাইড থাকলে নাম হয় কি? সায়ানো। তো তোমাদের জাস্ট খালি একটু এই নামগুলো একটু কষ্ট করে একটু মনে রাখতে হবে, তাহলে তুমি জটিল যৌগের নামকরণগুলো খুব সহজে, খুব ইজিলি করতে পারবা। ঠিক আছে? এটা কি অ্যামিন, এটা কি অ্যাকুয়া, তারপরে কি কার্বনিল, তারপরে কি হ্যালো, তারপরে কি নাইট্রো, তারপরে কি সায়ানো। দেখো অ্যামিন, তারপরে কি অ্যাকুয়া, পানি থাকলে অ্যাকুয়া, এটা থাকলে কার্বনিল, এটা থাকলে হ্যালো, এটা থাকলে নাইট্রো, এটা থাকলে কি? সায়ানো। এর মধ্যে সবচেয়ে কমন হচ্ছে সায়ানো, তোমাদের সবচেয়ে কমন হচ্ছে হ্যালো, অ্যাকুয়া আর অ্যামিন। এই চারটাই সবচেয়ে কমন, এই চারটা থেকেই পরীক্ষায় ইউজুয়ালি প্রশ্নগুলো আসে। তো মাঝে মধ্যে আমাদের এরকম বিভিন্ন ধরনের জটিল যৌগের নামকরণ করতে দেয়, বিভিন্ন ধরনের জটিল যৌগের কি দেয়? নামকরণ করতে দেয়। ওকে, আচ্ছা, তো যদি এরকম বিভিন্ন ধরনের জটিল যৌগের নামকরণ করতে দেয় তাহলে তুমি কিভাবে এদের নামকরণ করবা? তো দেখো, খুব সিম্পল। আমাদের কয় ধরনের জটিল যৌগ দেখছি আমরা? দুই ধরনের, ক্যাটায়নিক, অ্যানায়নিক। ক্যাটায়নিক জটিল যৌগের ক্ষেত্রে কি হবে? ভাই যৌগটা শুরুই হবে থার্ড ব্র্যাকেট দিয়ে, থার্ড ব্র্যাকেট দিয়ে যৌগটা শুরু হবে। অ্যানায়নিক জটিল যৌগের ক্ষেত্রে কী হবে? ভাই থার্ড ব্র্যাকেট দিয়ে শেষ হবে, থার্ড ব্র্যাকেট দিয়ে শেষ হবে। আর এরপরে আরেকটা জটিল যৌগ আছে যাদেরকে বলা হয় নিউট্রাল জটিল যৌগ। আর নিউট্রাল জটিল যৌগ কি? এটা ক্যাটায়নিকও না, এটা অ্যানায়নিকও না। ক্যাটায়নিকও না, অ্যানায়নিকও না, এর মধ্যে কোনো থার্ড ব্র্যাকেট থাকে না, থার্ড ব্র্যাকেট থাকে না, এরকম জটিল যৌগ। যেমন NiCO4, থার্ড ব্র্যাকেট নাই, এরকম জটিল যৌগ NiCO4।
তো তুমি কিভাবে এরকম একটা জটিল যৌগ চিনবা যে ভাই থার্ড ব্র্যাকেট দিয়া না হয় এতদিন চিনতাম, বাট থার্ড ব্র্যাকেট ছাড়া একটা জটিল যৌগ কিভাবে চিনবো এরকম। তো এটারও প্যারা নেওয়ার কোনো দরকার নাই। এরকম আমাদের আরও একটা জটিল যৌগ আছে, লিখে দিচ্ছি, সেটা হচ্ছে FeCO5। ওকে, FeCO5 এটাও আমাদের একটা জটিল যৌগ। হ্যাঁ, এটাও আমাদের একটা জটিল যৌগ, এখানেও থার্ড ব্র্যাকেট নাই। এখন কথা হচ্ছে ভাই আমি কিভাবে এরকম থার্ড ব্র্যাকেট যদি ছাড়া থাকে তাহলে কিভাবে বুঝবো যে এটা জটিল যৌগ। তো এটার একটা ট্রিক্স আছে। ট্রিক্সটা কি একটু শুনো, মনোযোগ দিয়ে শোনো, ভাইয়ের দিকে তাকাও, ঠান্ডা মাথায় বুঝো, তারপরে তুমি নিজে চিন্তা করো। হ্যাঁ, বলো তো নিকেলের সর্বোচ্চ যোজনী কত? বলো। 2। নিকেলের যোজনী ইউজুয়ালি কত? 2। সর্বোচ্চ যোজনী কত? 2। তো তাহলে একটা নিকেল কয়জনের সাথে যুক্ত থাকতে পারবে? তোমাকে যদি বলি, বলো নিকেলের যোজনী কত? 2। তাহলে একটা নিকেল কয়জনের সাথে যুক্ত থাকতে পারবে? 2 জনের সাথে। কটার সাথে থাকবে? 2 জনের সাথে থাকতে পারবে, রাইট? তাই তো, তাই না? একটা নিকেল 2 জনের সাথে থাকতে পারবে। এখন তুমি দেখো তার সর্বোচ্চ জারণ মান হচ্ছে 2, মানে নিকেলের তার থেকে বেশি আছে কিনা। হ্যাঁ, দেখো নিকেলের 2 জনের সাথে থাকতে পারবে, বাট আছে কয়জন? কয়টা আছে? 4টা। আছে কয়টা? 4টা। মানে তার সর্বোচ্চ জারণ মান যা তার থেকে বেশি আছে কিনা। হ্যাঁ ভাই বেশি আছে, তাহলে এটা একটা জটিল যৌগ। এটা একটা জটিল যৌগ। দেখো আয়রন, আয়রনের সর্বোচ্চ যোজনী কত? তুমি বলো সর্বোচ্চ যোজনী কত? সর্বোচ্চ যোজনী হচ্ছে 3। সর্বোচ্চ যোজনী কত? 3। তাহলে একটা সিঙ্গেল আয়রন কয়জনের সাথে থাকতে পারবে? 3 জনের সাথে। কয়জনের সাথে? 3 জনের সাথে। এখন তুমি দেখো এখানে আছে কয়জনের সাথে? 5 জনের সাথে। তাহলে কি আছে? বেশি আছে না কম আছে? হ্যাঁ ভাই বেশি আছে। তাহলে মনে রাখবা যদি সর্বোচ্চ যোজনীর থেকে বেশি জিনিস যুক্ত থাকে, অলওয়েজ মনে রাখবা সর্বোচ্চ কোনো একটা অবস্থান্তর ধাতুর সাথে যদি সর্বোচ্চ যোজনীর চেয়ে অধিক জিনিস যুক্ত থাকে তাহলে সেটাকে আমরা বলবো জটিল যৌগ। ঠিক আছে, এখানে কয়টা আছে আয়রনের সাথে? 5টা। তার মানে এটা একটা জটিল যৌগ। তাহলে সর্বোচ্চ যোজনীর থেকে অধিক থাকতে হবে। ধরো আয়রনের যোজনী আমরা জানি 3, সর্বোচ্চ 3। এখন মনে করো আয়রনের সাথে 4টা জিনিস যুক্ত আছে, তাহলে ভাই জটিল যৌগ। কি বোঝা গেছে কিনা? বোঝা গেছে কিনা? কনসেপ্টটা কি বুঝতে পারছো? সর্বোচ্চ যোজনীর থেকে অধিক জিনিস যদি তুমি দেখো আছে, তাহলে সহজ ভাষায়, এটা একটা থাম্ব রুলস, সহজ ভাষায় মনোডেন্টিক লিগেন্ডের ক্ষেত্রে এটা সত্যি যে তাহলে সেটাকে আমরা বলবো জটিল যৌগ। ক্লিয়ার? কেউ বুঝো না এমন কেউ আসো কিনা? থাকলে একটু আমাকে কমেন্ট করে জানাতে পারো যে ভাই বুঝি নাই। এমন কেউ কি আসো যে ভাই বুঝো নাই? এনিওয়ান? এমন কেউ কি আসো যে ভাই বুঝো না? না বুঝলে আমাকে বলো, আমি বুঝাই দিব, অবশ্যই বুঝাই দিব, কোনো সমস্যা নেই। জি ভাই বুঝতে পারছি, গুড। ওকে, তো আমাদের ক্যাটায়নিক জটিল যৌগের নামকরণ কেমনে করে? দেখো প্রথমে সংখ্যাসহ লিগ্যান্ড বসবে। এই দেখো প্রথমে কি লেখা? সংখ্যাসহ লিগ্যান্ড। ওকে, সংখ্যাসহ লিগ্যান্ড। এরপরে আমরা ধাতু বসাবো। এরপর আমরা কাকে বসাবো? ধাতুকে বসাবো। এরপরে আমরা জারণমান বসাবো। কি বসাবো? জারণমান বসাবো। এবং লাস্টে আমরা অ্যানায়নকে লিখবো। কাকে লিখবো? অ্যানায়ন। তাহলে নিয়মটা কি? ফার্স্টে সংখ্যাসহ লিগ্যান্ড, তারপরে ধাতু, তারপরে জারণমান, তারপরে হচ্ছে অ্যানায়ন। তো আমরা চলো এই যৌগটার ক্ষেত্রে নামকরণ করে দেখি। হ্যাঁ, আচ্ছা চলো এই যৌগটার নামকরণ করব। তো প্রথমেই দেখতে হবে আমার এখানে লিগ্যান্ডকে। দেখো তো লিগ্যান্ডকে, বা লিগ্যান্ড হচ্ছে অ্যামোনিয়া। লিগ্যান্ডকে অ্যামোনিয়া। এখন অ্যামোনিয়া যখন লিগ্যান্ড হয় তখন এর নাম কি হয়? অ্যামিন। নাম কি হয়? অ্যামিন। তাহলে দেখো এখানে কয়টা অ্যামোনিয়া আছে? 4টা অ্যামোনিয়া আছে। তো এটাকে সংখ্যা সহ লিখতে হবে। তাহলে সংখ্যা সহ যদি লিখতে চাই তাহলে নাম কি হবে? এর নাম হবে টেট্রা, টেট্রা অ্যামিন। টেট্রা অ্যামিন। ওকে, টেট্রা অ্যামিন। এরপরে বসবে ধাতু। ধাতুকে কপার। টেট্রা অ্যামিন কপার। ওকে, কপার। এরপরে কি বসবে? জারণমান। জারণমান। তা আমাদেরকে ব্রেকেট দিয়ে জারণমান লিখতে হবে। তাহলে ব্রেকেট দিয়ে এখানে আমার জারণমান বসাইতে হবে। এবং কোন হরফে? রোমান হরফে। কোন হরফ? রোমান হরফ। রোমান হরফে। ওকে, রোমান হরফে আমাকে জারণমান বসাইতে হবে। তো চলো আমরা এবার এই যৌগটার জারণমান বের করা শিখি। কিভাবে জারণমান বের করতে হয় দেখো। কপারের জারণমান বের করব, তাই কপারকে আমি ধরে নিলাম এক্স। যার জারণমান বের করব তাকে এক্স ধরে নিব। হ্যাঁ, এটা হচ্ছে নিয়ম। তাহলে কপারকে আমি ধরলাম এক্স। অ্যামোনিয়া, দেখো তো সারা জীবন বলো তো অ্যামোনিয়ার উপরে কি কোনো চার্জ দেখছো? অ্যামোনিয়ার উপরে চার্জ কত? 0। তুমি কার উপরে চার্জ দেখছো? অ্যামোনিয়াম
আয়নের উপরে দেখছো, ওটা হলো অ্যামোনিয়াম আয়ন, ওটা ডিফারেন্ট জিনিস। অ্যামোনিয়ার উপরে কি কোনো চার্জ দেখছো? না ভাইয়া। তাহলে অ্যামোনিয়ার জারণ মান কত? 0। তাহলে 0 ইন্টু এরকম অ্যামোনিয়া আছে 4টা, যোগ সালফেট আয়ন। দেখো তো সারা জীবন দেখছো সালফেটরে কি লিখি? SO4 2 মাইনাস, তাহলে সালফেটের জারণ মান কত? -2 ইকুয়াল টু কত? 0। এখান থেকে ক্যালকুলেশন করলে দেখবা এক্স এর মান আসতেছে +2। তাহলে আমাদের কপারের জারণ মান কত? +2। এরপরে আমরা কাকে বসাবো? জারণ মান বসানোর পরে অ্যানায়ন বসাবো। তো আমার এখানে অ্যানায়ন কে আছে? সালফেট। তাহলে আমি এখানে বসাই দিব এরপরে সালফেট, সালফেট। ঠিক আছে, বুঝতে পারছি? চলো, না বুঝলে কোনো অসুবিধা নাই, আমরা তার পরেরটা দেখে আরেকবার বোঝার চেষ্টা করব। দেখো আমাদের এখানে আরেকটা যৌগ দেওয়া আছে, নিকেল দেওয়া, তারপরে থার্ড ব্র্যাকেট দিয়ে অ্যামোনিয়া দেওয়া, তারপরে এখানে 4 দেওয়া, তারপরে 2+ দেওয়া। তার মানে এটা আমাদের একটা জটিল আয়ন দেওয়া আছে, এটা নামকরণ করবো। কিভাবে করবো? ফার্স্টে দেখো এখানে লিগ্যান্ডকে অ্যামোনিয়া, লিগ্যান্ডকে অ্যামোনিয়া কয়টা আছে? 4টা আছে। তাহলে নাম কি হবে? নাম হবে ভাইয়া টেট্রা। নাম কি হবে? টেট্রা। তারপরে কি? অ্যামিন, টেট্রা অ্যামিন, কারণ অ্যামিন থাকলে নাম হয়ে যায় অ্যামিন। এবার টেট্রা অ্যামিন, তারপরে ধাতু বসবে। ফার্স্টে সংখ্যাসহ লিগ্যান্ড বসাইলাম, সংখ্যাসহ লিগ্যান্ড। এবার বসবে ধাতু, ধাতুকে নিকেল। তাহলে টেট্রা অ্যামিন নিকেল। ওকে, টেট্রা অ্যামিন নিকেল। এবার আমরা ব্রেকেট দিব, ব্রেকেট দিয়ে জারণ মান বসাইতে হবে, জারণ মান বসাইতে হবে। এখন জারণ মান কেমনে বের করব? চলো দেখি জারণ মান কেমনে বের করে। নিকেলের জন্য হবে ভাইয়া এক্স, অ্যামোনিয়ার জন্য হচ্ছে 0, এরকম 4টা অ্যামোনিয়া আছে, ইকুয়াল টু দেখো এবার পুরা যৌগের উপরে +2 চার্জ দেওয়া। সো এখান থেকে ক্যালকুলেশন করলে এক্স এর মান আসবে +2। তাহলে এখানে বসাবো 2 বসাইলাম। বসানোর পর এবার লাস্টে কি বসবে? অ্যানায়ন। এই যৌগে কি কোনো অ্যানায়ন আছে? নাই। তাহলে না থাকলে নাই। যৌগে কোনো অ্যানায়ন নাই, তাহলে না থাকলে নাই। দেখো যদি অ্যানায়ন থাকতো তাহলে অ্যানায়ন বসাই দিতাম, এখানে কোনো অ্যানায়ন নাই, তাহলে অ্যানায়ন বসাবো না। তাহলে এটা হবে কি? টেট্রামিন নিকেল 2। ওকে, এবার দেখো আমরা আমাদের অ্যানায়নিক জটিল যৌগের নামকরণ শিখবো। তো ভাইয়া কীভাবে বুঝছে এটা অ্যানায়নিক জটিল যৌগ? দেখো তো থার্ড ব্র্যাকেট দিয়ে শেষ হয়েছে, থার্ড ব্র্যাকেট দিয়ে শেষ হয়েছে। থার্ড ব্র্যাকেট দিয়ে যদি শুরু হয় তাহলে হচ্ছে ক্যাটায়নিক, থার্ড ব্র্যাকেট দিয়ে যদি শেষ হয় তাহলে হচ্ছে অ্যানায়নিক। সো দিস ওয়ান, এটা হচ্ছে আমাদের একটা অ্যানায়নিক জটিল যৌগ। এখন এই অ্যানায়নিক জটিল যৌগের নামকরণ কিভাবে করতে হয়? দেখো প্রথমেই বসাবো হচ্ছে ক্যাটায়ন। প্রথমেই কাকে বসাবো আমরা বলো তো? আমরা বসাবো ক্যাটায়নকে। আমি এখানে ভুলে অ্যানায়ন লিখে ফেলছি, এটা হবে ক্যাটায়ন, ক্যাটায়ন। ওকে, ফার্স্টে আমরা কাকে বসাবো? ফার্স্টে আমরা বসাবো হচ্ছে আমাদের ক্যাটায়নকে, ক্যাটায়ন, ক্যাটায়নকে বসাবো। তাহলে শুরুতে বসবে আমাদের ক্যাটায়ন, তারপরে বসবো সংখ্যাসহ লিগ্যান্ড, তারপরে বসবে ধাতু, ধাতুর সাথে যুক্ত হবে হচ্ছে অ্যাট, তারপরে যাবে জারণ মান। ধাতুর সাথে অ্যাট, তারপরে জারণ মান। ঠিক আছে? আচ্ছা, এখন অ্যাট কেমনে যোগ হবে? দেখো ধাতুর আম বাদ হয়ে অ্যাট যোগ হবে, ধাতুর আম বাদ হয়ে অ্যাড যোগ হবে, ধাতুর আম বাদ হয়ে অ্যাড যোগ হবে। যেমন যেমন ধরো তোমাকে বললাম ফের আম, আয়রন, আয়রনের নাম কি? এফি, এফির নাম কি? ফের আম। এটাকে এটাকে কি বলা হয়? ফের আম। তাহলে ফের আম, তুমি কি করবা? আম বাদ দিবা, আম বাদ দিয়া অ্যাড যোগ করবা। তাহলে ফের আম, আম বাদ দাও, এটি অ্যাড হবে আমের জায়গায়। তাহলে ফের এট, ফের এট, ফের এট। ঠিক আছে? ঠিক আছে, বুঝতে পারছো? ফের এট। কিউপ্রাম, কিউপ্রাম, কিউপ্রাম। তাহলে কিউপ্রাম, আম বাদ অ্যাড যোগ হবে, তাহলে কি হবে? কিউপ্রেট, 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 মানে আমের জায়গায় অ্যাড যুক্ত হবে। ওকে, তাহলে আমরা একটা করি, একটা করলে বুঝতে পারবা। ওকে, সো লেটস ডু ইট। ফার্স্টে ক্যাটায়ন, তারপরে সংখ্যাসহ লিগ্যান্ড, তারপরে ধাতু, তারপরে অ্যাড, তারপরে জারণ মান। ওকে, ব্রেকেট দিয়ে জারণ মান। তাহলে ফার্স্টে আমরা ক্যাটায়নের নাম বসাবো, এরপর আমরা সংখ্যাসহ লিগ্যান্ড বসাবো, এরপরে আমরা ধাতু প্লাস অ্যাড বসাবো, এরপরে আমরা জারণ মান বসাবো, সবার লাস্টে আমরা জারণ মান বসাবো। তো চলো আমরা ফার্স্টে এই যৌগটার নামকরণ করার চেষ্টা করি। আমাদের যৌগটা দেওয়া আছে, প্রথমেই বসবে ক্যাটায়ন। তাহলে ক্যাটায়ন কে আছে? পটাশিয়াম। এখন দেখো তোমাকে কিন্তু আমি একবারও কোথাও বলি নাই সংখ্যাসহ ক্যাটায়ন বসাইতে, সংখ্যাসহ ক্যাটায়ন বসাইতে বলি নাই। কি বলছি? ক্যাটায়ন বসাইতে। তো ক্যাটায়নকে পটাশিয়াম, তাহলে তুমি লেখো ভাইয়া পটাশিয়াম, লেখো পটাশিয়াম। ওকে, পটাশিয়াম। ওকে, লিখলাম পটাশিয়াম। এরপরে সংখ্যাসহ লিগ্যান্ড। তো এবার লিগ্যান্ডকে সায়ানাইড, লিগ্যান্ডকে সায়ানাইড। কয়টা লিগ্যান্ড আছে? 6টা। তাহলে সংখ্যাসহ লিগ্যান্ড। তাহলে এবার বসাইতে হবে পটাশিয়াম
হেক্সা সায়ানো, সায়ানাইড থাকলে নাম হয় কি সায়ানো, একটু আগে দেখে আসছি হেক্সা সায়ানো। এরপরে ধাতু প্লাস এট, এরপরে ধাতু প্লাস এট, তাহলে ধাতুকে ফেরাম, তাহলে ফেরামের সাথে কি আম বাদ হয়ে এট যোগ হবে, তাহলে ফেরেট, ফেরেট ফেরেট হেক্সা সায়ানো ফেরেট। এরপরে ব্রেকেট দিব, ব্রেকেট দিয়ে আমরা জারণ মান বসাবো। এখন এখানে জারণ মান কেমনে বের করব, চলো ফাইন্ড আউট করি। ভাই পটাশিয়াম, সারা জীবন পটাশিয়ামরে কি লিখছো কে প্লাস, সারা জীবন পটাশিয়ামরে কি লিখছো কে প্লাস লিখছো, তাহলে পটাশিয়ামের জারণ মান কত +1, এরকম কয়টা পটাশিয়াম আছে 4টা, যোগ আয়রনের জন্য হবে আমাদের এক্স যেটা বের করতে চাচ্ছি, যোগ সায়ানাইডের জন্য -1, তোমরা দেখছো সায়ানাইডের সারা জীবন কি লিখছি সায়ানাইড মাইনাস, তাহলে -1, এরকম কয়টা সায়ানাইড আছে ভাইয়া 6টা, ইকুয়াল টু কত বলো তো 0। এবার এখান থেকে ক্যালকুলেশন করে দেখো তোমার এক্স এর মান আসবে, আমি আর এখানে গিজিবিজি হয়ে যাচ্ছে লিখলাম না 0, তুমি করে দেখো এক্স এর মান আসবে +2, তাহলে এই জায়গাতে হবে পটাশিয়াম হেক্সাসায়ানো ফেরেট 2, ফেরেট 2। ওকে, চলো আমরা তার পরেরটা করি, K3FeCN6, তাহলে ফার্স্টে কি বসবে ভাইয়া সংখ্যাসহ লিগ্যান্ড, সংখ্যাসহ লিগ্যান্ড। ওকে, তাহলে আমাদের ফার্স্টে সংখ্যাসহ লিগ্যান্ড অ্যানায়নিক, সো ফার্স্টে বসবে ক্যাটায়ন, ক্যাটায়নকে পটাশিয়াম, তাহলে নামটা হবে পটাশিয়াম, পটাশিয়াম। এরপরে এখানে হাইড্রোক্সিল আছে, সংখ্যাসহ হাইড্রোক্সিল, তো হাইড্রোক্সিল থাকলে এটার নাম হবে কি, যদি ওইস থাকে তাহলে তার নাম হবে হাইড্রোক্সো, হাইড্রোক্সো নাম কি হবে হাইড্রোক্সো, হাইড্রোক্সো। ওকে, তো দেখো এখানে ওইচ আছে, ওইচ থাকলে তাহলে নাম হবে কি হাইড্রোক্সো, কয়টা আছে 6টা, তাহলে পটাশিয়াম হেক্সা, হেক্সা হাইড্রোক্সো, হাইড্রোক্সো কীভাবে নামকরণ করতেছি, ওই যে উপরে দেখো সব দেওয়া আছে, ফার্স্টে ক্যাটায়ন, তারপরে সংখ্যাসহ লিগ্যান্ড হেক্সা হাইড্রোক্সো, এরপরে ধাতু, ধাতুকে ফেরাম, তাহলে কী হবে ফেরেট, ফেরাম থাকলে নাম হয়ে যাবে কি ফেরেট, কেন ওই যে আম বাদ হয়ে এড যোগ হবে ফেরেট, এরপরে ব্র্যাকেট দিয়া জারণ মান। তো এবার আমরা জারণ মান বের করব, দেখো খেয়াল করো কীভাবে বের করবো, পটাশিয়ামের জন্য +1 ইন্টু হবে 3 প্লাস আয়রনেরটা বের করবো এক্স প্লাস হাইড্রোক্সিলের জন্য -1 ইন্টু হচ্ছে 6 ইকুয়াল টু পুরা যৌগের উপরে কোনো চার্জ নাই 0, তুমি বের করে দেবো এক্সের মান আসবে +3, সো তুমি এখানে বসাই দিবা ফেরেট 3, পটাশিয়াম হেক্সা হাইড্রোক্সো ফেরেট 3। ওকে, তো এই ধরনের জটিল যৌগের নামকরণ পরীক্ষায় আসার মতো, এগুলা পরীক্ষায় আসে, আপনি জাস্ট সিম্পলি যেটা করবেন, আপনাকে হয়তো এরকম 2টা জটিল যৌগ দিয়ে বলবে এদের নামকরণ করো, এদের নামকরণ করো, ক্লিয়ার, তোমাকে বলবে যে ভাইয়া এদের নামকরণ করো, তো কিভাবে নামকরণ করবা আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, সো দিস ইজ ইট, খুবই সোজা। অ্যান্ড লাস্টলি আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের সংখ্যাসহ লিগ্যান্ড প্লাস ধাতু প্লাস জারণ মান, অর্থাৎ নিউট্রাল জটিল যৌগ। যদি আমাদের কখনো এরকম নিউট্রাল জটিল যৌগ থাকে, যদি কখনো আমাদের এরকম নিউট্রাল জটিল যৌগ থাকে, তাহলে তাদের ক্ষেত্রে আমরা কিভাবে নামকরণ করব। ওকে, নিউট্রাল জটিল যৌগ থাকলে তাদের ক্ষেত্রে কীভাবে নামকরণ করব। তো নিউট্রাল জটিল যৌগ চেনার উপায় কি, ভাইয়া থার্ড ব্র্যাকেট থাকবে না এবং ধাতুর সর্বোচ্চ যোজনীর থেকে বেশি থাকবে। তো দেখতেই পাচ্ছি এটা হচ্ছে আমাদের একটা মানে নিউট্রাল জটিল যৌগ। তাহলে ফার্স্টে বসবে সংখ্যাসহ লিগ্যান্ড, তো সংখ্যা হচ্ছে 4টা, লিগ্যান্ড হচ্ছে কার্বনিল, তাহলে নাম হবে কি টেট্রা কার্বনিল, টেট্রা কার্বনিল। এই যে দেখো এটার নাম কি হবে, এটার নাম হবে টেট্রা কার্বনিল, সিও থাকলে নাম হয় কার্বনিল। এরপরে ধাতু, ধাতুকে নিকেল, টেট্রা কার্বনিল নিকেল। এবার যাবে ব্র্যাকেটে জারণ মান, এখন জারণ মান বের করে দেখো, নিকেলের জারণ মান বের করে দেখো, জারণ মান হচ্ছে 0, তুমি করে দেখো, এই দেখো নিকেলের জন্য এক্স, কার্বনিলের চার্জ হচ্ছে 0 ইন্টু হচ্ছে 4, ওভারঅল পুরো যৌগের উপরে চার্জ নাই 0, নিকেলের চার্জও 0, তাহলে এইখানে ব্র্যাকেট দিয়ে আর কিছু লেখার মতো নাই, নাই। তারপরেরটা FeCO5, এটার নামকরণ করলে কি হবে, দেখো এটার নামকরণ কি হবে পেন্টা কার্বনিল, পেন্টা কার্বনিল, পেন্টা কার্বনিল, তারপরে কি আয়রন, আয়রন, কোনো জারণ মান কিছু নাই, পেন্টা কার্বনিল আয়রন, জারণ মান বের করে দেখো 0 আসবে, কত আসবে 0 আসবে। ওকে, সো সো দিস ইজ ইট। তো এইভাবে আমরা হচ্ছে জটিল যৌগের নামকরণ করি, IUPAC নামকরণ করি। আশা করি এই জটিল যৌগের নামকরণে
কারো কোনো সমস্যা হবে না। জটিল যৌগের নামকরণের কনসেপ্টটা বুঝতে পারছো, লিগেন্ড কি, সন্নিবেশ সংখ্যা কি, জিনিসটা তোমরা বুঝতে পারছো। বা সন্নিবেশ সংখ্যা মানে কি, যতগুলো লিগেন্ড সেটাই তার সন্নিবেশ সংখ্যা। ওকে, ফাইন। সো এইবার আমরা দেখব আমাদের রঙিন যৌগ গঠন। আমাদের একদম ক্লাস কিন্তু শেষের দিকে চলে আসছে, ঠিক আছে? ক্লাস কিন্তু একদম শেষের দিকে চলে আসছে। সো কোনো সমস্যা নাই, আমরা এখন খুব সহজে জিনিসটা বুঝতে পারবো, প্যারা নেওয়ার কোনোই দরকার নাই, চিল মোডে থাকো। আমারে বলো, আগে বলো জটিল যৌগের নামকরণে কারো কোনো অসুবিধা আছে কিনা। জটিল যৌগের এই যে নামকরণ পড়াইলাম, এই নামকরণে কারো কোনো অসুবিধা আছে কিনা, কেউ বুঝো না এমন কেউ আসো কিনা কমেন্ট করে জানাও। ওকে, বলো জটিল যৌগের নামকরণ বুঝো নাই এমন কেউ আসো কিনা, থাকলে একটু কমেন্ট করে জানাও। ওকে, ফাইন, শেষ, বুঝছি, গুড। যদি বুঝে থাকো আলহামদুলিল্লাহ, বুঝে থাকলে আলহামদুলিল্লাহ। চলো, তো এই হচ্ছে আমাদের ওভারঅল একদম যা যা দরকার ছিল সবই আমরা দেখলাম, জটিল যৌগের নামকরণ। এবার আমরা দেখব জটিল যৌগ কীভাবে রঙিন যৌগ গঠন করে। আমাদের যে অবস্থান্তর আয়নগুলো আছে তারা কিভাবে রঙিন আয়ন গঠন করে, ঠিক আছে? অবস্থান্তর আয়নগুলো কিভাবে রঙিন আয়ন গঠন করে। তো দেখো, আমরা যখন ডি অরবিটাল লিখি, আমাদের ডি অরবিটাল কয়টা বলো তো ভাইয়ারা? ডি অরবিটাল কয়টা আমাদের? ডি অরবিটাল হচ্ছে 5টা। কি কি? ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার, তাই না? এই 5টা কি? এই 5টা কি আমাদের ডি অরবিটাল না? এই 5টা হচ্ছে আমাদের ডি অরবিটাল। তুমি খেয়াল করে দেখো, 5টা ডি অরবিটাল আছে, তাই না? আচ্ছা, এখন খেয়াল করো, একটু বোঝার চেষ্টা করো। এই 5টা হচ্ছে আমাদের ডি অরবিটাল। তো নর্মালি আমাদের ডি অরবিটালগুলো কিন্তু এরকম সুন্দর সুন্দর অবস্থায়, এরকম সবাই সমশক্তির থাকে। আমরা সব সময় ডি অরবিটালকে কিন্তু এইভাবেই লিখি, এভাবে দিয়ে 5টা দাগ দিই, তাই না? তো আমাদের ডি অরবিটালগুলো এরকম সুন্দর সমশক্তির অরবিটালেই থাকে, আনটিল অর আনলেস লিগেন্ড আসে। আনটিল অর আনলেস কে আসে? লিগেন্ড আসে। তো যখনই এই যে আমাদের অরবিটালগুলো দেখো কি সুন্দর অবস্থায় আছে, এর মধ্যে প্রথমটাকে বলে ডি এক্স ওয়াই, তারপরেরটাকে বলে ডি ওয়াই জেড, তারপরেরটাকে বলে ডি জেড এক্স, এরপরেরটাকে বলা হয় এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এরপরেরটাকে বলা হয় ডি জেড স্কোয়ার। হ্যাঁ, তো মনে রাখবা এর মধ্যে আমাদের এই যে তিনটা এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স, হ্যাঁ, যখনই দেখবা দুইটা অক্ষ গুণ আকারে আছে, এক্স অক্ষ ওয়াই অক্ষ গুণ আকারে আছে, ওয়াই অক্ষ জেড অক্ষ গুণ আকারে আছে, জেড অক্ষ এক্স অক্ষ গুণ আকারে আছে, যখনই কোনো একটা অক্ষ গুণ আকারে থাকে দুইটা অক্ষ, তার মানে এটা তল নির্দেশ করে। কি নির্দেশ করে? তল নির্দেশ করে। তার মানে এই তিনটা অক্ষ হচ্ছে তোমার তল বরাবর। কি বরাবর? তল বরাবর। হ্যাঁ, এখানে খেয়াল করে দেখো, এখানে কিন্তু অক্ষগুলা গুণ আকারে নাই। যেমন এক্স অক্ষ ওয়াই স্কোয়ার, মানে এক্স স্কোয়ার ড্যাশ ওয়াই স্কোয়ার, এটা কিন্তু এমন না এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ওকে, গুণ ওয়াই স্কোয়ার না, এখানে কিন্তু গুণ আকারে নেই। এখানে এক্স স্কোয়ার, এখানে ওয়াই স্কোয়ার, দেখো এখানে শুধু জেড স্কোয়ার, শুধু জেড স্কোয়ার। এখানে কিন্তু দুইটা অক্ষ গুণ আকারে নাই। যখন এরকম অবস্থায় থাকে, শুধু এক্স শুধু ওয়াই থাকে, তখন সেগুলো হচ্ছে অক্ষ বরাবর থাকে। কি বরাবর থাকে? অক্ষ বরাবর, অক্ষ বরাবর। তার মানে দেখো আমার যে ডি অরবিটালগুলো আছে, 5টা ডি অরবিটাল, সমশক্তির 5টা ডি অরবিটাল খুব সুন্দর অবস্থায় আছে, এটাকে আমরা বলি ডিজেনারেট অবস্থা। কি অবস্থা? ডিজেনারেট অবস্থা। সবগুলো ডি অরবিটালের এনার্জি সেম, সমান। এর মধ্যে তিনটা অরবিটাল হচ্ছে আমাদের তল বরাবর, আর দুইটা থাকে হচ্ছে আমাদের অক্ষ বরাবর। আমাদের যে ডি অরবিটাল 5টা, এর মধ্যে 3টা তল বরাবর থাকে, আর দুইটা হচ্ছে তোমাদের অক্ষ বরাবর থাকে। যেটা কি থাকে? অক্ষ বরাবর থাকে। এখন মজার ব্যাপার হচ্ছে, যখনই লিগেন্ড আসে, বলো তো লিগেন্ড কি নিয়ে আসে? তোমরা বলো, লিগেন্ডের মধ্যে কি থাকে? লিগেন্ডের মধ্যে মুক্তজোড় ইলেকট্রন থাকে। লিগেন্ডের মধ্যে কি থাকে? মুক্তজোড় ইলেকট্রন থাকে। হ্যাঁ, কি থাকে? মুক্তজোড় ইলেকট্রন থাকে। আর বলো তো অরবিটালের মধ্যে কি থাকে? অরবিটালের মধ্যে ইলেকট্রন থাকে। কি থাকে? ইলেকট্রন থাকে। এখন বলো, ইলেকট্রনকে আকর্ষণ করে নাকি বিকর্ষণ করে? ইলেকট্রনকে ভাই বিকর্ষণ করে। কি করে? বিকর্ষণ করে। একটা ইলেকট্রন আরেকটা ইলেকট্রনকে কি করে? বিকর্ষণ করে। তো দ্যাটস ওয়াই লিগেন্ড যখন আসে, এই লিগেন্ড ধরো আইলো, হ্যাঁ, একটা জটিল আয়নের ডি ব্লকের কাছে লিগেন্ড আসলো, আইসা করে কি, এই যে সমশক্তির ডি অরবিটাল, এই যে অবস্থান্তর ধাতুর যে ডি অরবিটাল আছে না, এই ডি অরবিটালে 2 টুকরা করে ফেলবে। কি করবে? লিগেন্ড আইসা 2 টুকরা করে ফেলবে। তো অক্ষ বরাবর লিগেন্ড বেশি বিকর্ষণ করে, তল বরাবর লিগেন্ড কম বিকর্ষণ করে। অক্ষ বরাবর বিকর্ষণ বেশি হয়, তল বরাবর বিকর্ষণ কি হয়? কম হয়। দ্যাটস ওয়াই
আমার ডি অরবিটালগুলো দুই ভাগে বিভক্ত হয়ে যায়, দুই ভাগে বিভক্ত হয়ে যায়। ডি অরবিটালগুলো কয় ভাগে বিভক্ত হয়ে যায়? দুই ভাগে বিভক্ত হয়ে যায়। ওকে, দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এই যে দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে, এরা কোনটা? এটা হচ্ছে তল বরাবর, এরা কোনটা? অক্ষ বরাবর। তাহলে যারা অক্ষ বরাবর ছিল তাদেরকে বেশি বিকর্ষণ করে, যারা তল বরাবর ছিল তাদেরকে কম বিকর্ষণ করে। তাই কি হয়েছে? বিকর্ষণ করে এটাকে পুরা পুরা ভেঙেই ফেলাইছে। কি করছে? ভেঙেই ফেলছে, স্প্লিট করে ফেলছে। তাহলে ডি অরবিটালকে স্প্লিট করে ফেলছে। বলো তো একটা অবস্থান্তর ধাতুর ডি অরবিটালকে কে স্প্লিট করে? অবস্থান্তর ধাতুর ডি অরবিটালকে কে স্প্লিট করে? তোমরাই বলো তো ভাই, অবস্থান্তর ধাতুর ডি অরবিটালকে কে স্প্লিট করে? ভাই অবস্থান্তর ধাতুর ডি অরবিটালকে লিগ্যান্ড স্প্লিট করে। কে স্প্লিট করে? লিগ্যান্ড। যখনই লিগ্যান্ড আসে, এই যে দেখো এই যে একটু আগে নামকরণ করলাম, এই যে যেমন কপারের কাছে যখন অ্যামোনিয়া আইব, আয়া কপারে কি করবো? দুই টুকরা করে ফেলাবে, ডি অরবিটালে দুই টুকরা করে ফেলাবে। এই যে আয়রনের কাছে যখন সায়ানাইড আসবে, কি করবে? আইসা আয়রনের ডি অরবিটালটাকে দুই টুকরা করে ফেলবে, দুই টুকরা করে ফেলবে, বুঝছো? তো দুই টুকরা করে ফেলবে, এরকম দুই ভাগে বিভক্ত হয়ে থাকে। এই নিচে থাকে তিনটা, উপরে থাকে দুইটা। নিচে কোন তিনটা থাকে? যারা তল বরাবর ছিল তারা নিচে থাকে। উপরে কোন দুইটা থাকে? যারা অক্ষ বরাবর ছিল তারা উপরে থাকে। তার মানে দেখো কি হইল, ডি অরবিটালের মধ্যেই একটা শক্তির গ্যাপ তৈরি হয়ে গেল। দেখো ডি অরবিটাল তো সবাই সমশক্তির থাকে, যখন সমশক্তির থাকে তখন বলা হয় ডিজেনারেট অবস্থা। বাট সেই ডি অরবিটালরে লিগ্যান্ড বিকর্ষণ করে দুই টুকরা করে ফেললো, কইরা একটার উপর উঠাই দিল, একটারে নিচে নামাই দিল। তাহলে দেখো এদের মাঝখানে কি হলো? একটা শক্তির এনার্জি গ্যাপ বা ডিস্টেন্স তৈরি হইল না? এনার্জির গ্যাপ তৈরি হলো না? কে করছে এই স্প্লিটটা? এই শক্তির পার্থক্যটা কে তৈরি করছে? লিগ্যান্ড তৈরি করছে। এটা কি বলা হয়? নন ডিজেনারেট অবস্থা। নন ডিজেনারেট অবস্থা কখন হয়? লিগ্যান্ড আসলে হয়। কখন হয়? লিগ্যান্ড আসলে হয়। এবং কি হয়েছে? শক্তির পার্থক্য তৈরি হয়েছে, ডেল ই তৈরি হয়েছে। আলো পড়লে, এখন যখন আলো পড়বে এখানকার ইলেকট্রন লাফ দিয়ে উপরে চলে যাবে, যখন আলোটা অফ করে দিবা এই ইলেকট্রনটা জাম্প করে আবার নিচে চলে আসবে। আর যখনই ইলেকট্রন উপর থেকে লাফ দিয়ে নিচে আসে তখনই আমরা কি দেখতে পাই? কালার দেখতে পাই, বর্ণ দেখতে পাই। কালার দেখতে পাই, বর্ণ দেখতে পাই। তো এইটাই বলছে, আলো পড়লে ডেলি পরিমাণ আলো শোষিত হবে, যেই পরিমাণ শক্তির পার্থক্য তৈরি সেই পরিমাণ আলো শোষিত হবে এবং তার সম্পূরক বর্ণটা বিকিরণ করবে। এখন সম্পূরক বর্ণ কি সেটা একটু পরে বুঝাচ্ছি, প্যারানোর দরকার নেই। ওকে, তাহলে আপাতত কি দেখলাম? একটা শক্তির পার্থক্য তৈরি হবে। কে তৈরি করছে? লিগ্যান্ড তৈরি করছে। তো যখন এখানে আলো পড়বে এখান থেকে ইলেকট্রন জাম্প করে উপরের দিকে যাবে, পরে আবার সেই ইলেকট্রন যখন লাফ দিয়ে নামবে তখনই আমরা কালার বা বর্ণ দেখতে পাবো। তাহলে তোমাকে যদি বলে যে ভাই জটিল আয়ন কেন তোমার রঙিন যৌগ গঠন করে, বা রঙিন যৌগ গঠন করার রিজন কি, বা জটিল যৌগগুলো ভোলা বলার নর্মাল অবস্থায় ছিল, ওইটাকে বলা ডিজেনারেট অবস্থা। যখনই লিগ্যান্ড আসে এই ডি অরবিটালটা ভেঙে দুই টুকরো হয়ে যায়, দুই ভাগে বিভক্ত হয়ে যায়। একটাকে আমরা বলি মানে অক্ষ বরাবর যেই দুটো ছিল এই দুটো উপর উঠে যায়, তল বরাবর যারা ছিল তারা নিচের দিকে নেমে যায়। এই পুরো অবস্থাটাকে আমরা বলি নন ডিজেনারেট অবস্থা। আর নন ডিজেনারেট অবস্থায় এদের মাঝখানে একটা শক্তির পার্থক্য তৈরি হয়। তখন আলো পড়লে ইলেকট্রন জাম্প করে উপরের দিকে যায়, যখন আলোটা বন্ধ হয়ে যাবে তখন আবার লাফ দিয়ে নিচে চলে আসবে। তখন আমরা কি দেখবো? এটা কালার বা বর্ণ দেখতে পাবো। ক্লিয়ার? বুঝছো কিনা? বুঝছো কিনা? ওকে, তো যদি বুঝে থাকো তাহলে এবার খেয়াল করো। এখন শোনো, এবার তোমরা আমাকে বলো, এবার তোমাদের কাছে আমার কোশ্চেন, তোমরা বলো তো লিগ্যান্ড যদি যত বেশি শক্তিশালী হবে, লিগ্যান্ড যত বেশি শক্তিশালী হবে, তুমি বলো লিগ্যান্ড যত বেশি শক্তিশালী হবে এইখানে এইখানে এই গ্যাপটা কি তত বড় হবে না ছোট হবে? তোমরা বলো লিগ্যান্ড যত বেশি শক্তিশালী হবে গ্যাপ কি তত বড় হবে না? বিকর্ষণ তত বেশি হবে না? মানে কি এর স্প্লিটিং তত বেশি হবে না? তাহলে যত বেশি শক্তিশালী লিগ্যান্ড হবে এটার স্প্লিটিং এইটা গ্যাপটা তত বাড়বে। কারণ এটার গ্যাপ, এটার এরকম দুই টুকরা করছে কি? লিগ্যান্ড করছে। কেন? বিকর্ষণ করে। তাহলে লিগ্যান্ড যত শক্তিশালী হবে এর স্প্লিটিং তত বেশি হবে, অর্থাৎ বেশি শক্তি শোষণ করবে, তাই না? বেশি শক্তি শোষণ করবে, তাই তো? বুঝতে পারছো তো? ওকে, তাহলে দেখো, খেয়াল করে দেখো, এই যে লিগ্যান্ড বেশি সক্রিয় হলে ডেলি বৃদ্ধি পায়, ল্যামডা কমে যায়। আচ্ছা, ল্যামডা কমে যায় বলতে কি বোঝাচ্ছে একটু খেয়াল করো এখানে। হ্যাঁ, দেখো আমরা জানি ডেল্টা ই, ই সমান সমান হচ্ছে একটা সূত্র পড়ে আসছো ছোটবেলা থেকে, ফিজিক্সেও পড়ছো, এসসি বাই ল্যামডা। তার মানে কি ডেল্টা ই এর মান যত বৃদ্ধি পাবে ল্যামডার মান তত কমে যাবে, তরঙ্গ দৈর্ঘ্য তত কম হবে, তাই না? ল্যামডা কমে যাবে, অর্থাৎ বিকিরিত আলোর ল্যামডা বাড়ে, বিকিরিত বা প্রতিফলিত আলোর তীব্রতা বাড়ে। একটা জিনিস খেয়াল করে দেখো, এটা জিনিস একটু খেয়াল করো, মজার জিনিস। তুমি দেখো এইখানে আমাদের কপার আছে, খেয়াল করো, এখানেও আমাদের কপার আছে, খেয়াল করো, এখানেও আমাদের কপার আছে। তিনটেই কপারের যৌগ, তিনটেই কপারের জটিল যৌগ। এখন দেখো এইখানে লিগেন্ড হিসেবে আছে পানি, এইখানে লিগেন্ড হিসেবে আছে অ্যামোনিয়া, এইখানে লিগেন্ড হিসেবে আছে ইথিলিন ডাইয়ামিন।
ইথিলিন ডাইমিন। একটু খেয়াল করে দেখো, হ্যাঁ একটু খেয়াল করো, ফার্স্টে পানি, তারপরে অ্যামোনিয়া, তারপরে ইথিলিন ডাইমিন। ওকে, বাট দেখো তো তিনটা যৌগের কালার কি সেম? তিনটেই কপারের যৌগ, তিনটেই কপারের যৌগ, কিন্তু তিনটা যৌগের কালার কি সেম? তোমার কি মনে হয় এটার কালার, এটা কালার, এটা কালার কি সেম? ডিফারেন্ট না? এটা অ্যাকুয়া কালার মানে হচ্ছে ব্লু কালার, এটা মানে সায়ান কালার, এটা হচ্ছে আমাদের গ্রিন কালার, এটা হচ্ছে অরেঞ্জিশ রেড কালার, তাই না? দেখো এক একটার প্রতিটার কিন্তু কালার ডিফারেন্ট। এখন কথা হচ্ছে ভাইয়া একই কপারের যৌগ, তাহলে কালার কেন এরকম ডিফারেন্ট হইলো? ভাইয়া কালার কেন এরকম ডিফারেন্ট হলো? কপারের যৌগ, সবাই তো কপার, তাহলে কালার ডিফারেন্ট কে, কার কারণে কালারটা ডিফারেন্ট হয়েছে? ভাই লিগেন্ডের কারণে। কার কারণে? লিগেন্ডের কারণে। তুমি একটা জিনিস খেয়াল করো, পানি একটা দুর্বল লিগেন্ড, তাই শক্তির পার্থক্য কি? কম। অ্যামোনিয়া কি পানির থেকে শক্তিশালী লিগেন্ড, তাহলে কি আরও বেশি স্প্লিটিং হবে? তাহলে এখানে কি আরও বেশি স্প্লিটিং হবে? কি বুঝতে পারছো কিনা? তো এই হচ্ছে আমাদের কাহিনী। তাহলে দেখো আলটিমেটলি আমরা যেটা দেখলাম যে ভাই আসলে লিগ্যান্ডের কারণে, দেখো এদের একই ধাতুর যৌগ, জটিল যৌগ, বাট এই লিগ্যান্ড ইফেক্টের কারণে, লিগ্যান্ডের শক্তিমাত্রার কারণে কিন্তু এদের কালার ভিন্ন ভিন্ন হয়ে গেছে। এদের কালার কি হয়ে গেছে? ভিন্ন ভিন্ন হয়ে গেছে। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। তার মানে লিগ্যান্ড যত শক্তিশালী হবে আমাদের ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি ডেল্টা এর মান তত বাড়বে। তো এইবার আমরা দেখবো আমাদের মানে রঙিন যৌগ কি জিনিস। এবার আমরা দেখছি আমরা রঙিন যৌগ কি জিনিস। অফ করো। রঙিন যৌগ কি জিনিস, ঠিক আছে? একটু টাইম লাগবে ভাইয়া। তো দেখো রঙিন যৌগ কি জিনিস খেয়াল করো। তো রঙিন যৌগের যে গঠন, মানে সম্পূরক কালার, সম্পূরক বর্ণ কি জিনিস, সম্পূরক বর্ণ কি? হ্যাঁ, তো সম্পূরক বর্ণ কি ভাইয়া? দেখো সম্পূরক বর্ণের জন্য এটাকে বলা হয় নিউটনস কালার হুইল। নিউটনস কালার হুইল, হ্যাঁ। তো একটা কনসেপ্ট তোমাদেরকে শিখাই। দেখো ধরো আমার যেই টি শার্টটা তোমরা কি কালার দেখতেছো, এটা বিচ কালার। আচ্ছা যাই হোক, এটা এখানে নাই। তো ধরো আমি লাল কালার টি শার্ট পরে আছি, তোমাদের অনেকের কাছে মনে হইতে পারে আমার সূর্য থেকে যে আলোটা আসতেছে তার মধ্যে লাল কালারটা শোষণ করতেছে, তার মধ্যে আমার মনে হয় গেঞ্জির যদি আমার মনে করে লাল কালার দেখা যাইতো, তার মানে লাল কালারটা শোষণ করতেছে, বাকিগুলো বিকিরণ করতেছে, তাই না? তোমরা অনেকে এটা মনে করো। আসলে না, এটা না কালার কনসেপ্ট, এটা না। কালার কনসেপ্ট হচ্ছে যে আমাকে লাল দেখতেছো, দ্যাট মিনস সূর্য থেকে আসা সায়ান কালারটা শোষণ করতেছে। সূর্য থেকে আসা সায়ান কালারটা মানে যে গ্রিনিশ ব্লু কালারটা শোষণ করতেছে। এই গ্রিনিশ ব্লু কালার শোষণ করলে তুমি এখানে রেড কালার দেখতে পারবা। এইটাকে বলা হয় নিউটনস কালার হুইল। মানে এটা হচ্ছে সম্পূরক কালার। মানে তুমি একটা জিনিসকে অরেঞ্জ কখন দেখবা? দেখো আমরা 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 আমাদের গাজরকে অরেঞ্জ দেখি, অরেঞ্জ কালার। তো গাজরকে আমরা যে অরেঞ্জ কালার দেখি, কেন অরেঞ্জ কালার দেখি? কারণ গাজরের মধ্যে যে কেমিক্যাল মানে যে উপাদানগুলো আছে তারা সূর্য থেকে আসা এই সায়ান কালার বা লাইট ব্লু কালারকে শোষণ করে। দ্যাটস ওয়াই তুমি গাজরকে অরেঞ্জ কালার দেখতে পাও। এটাকেই বলা হয় সম্পূরক কালার। তো ওই যেটাকে বলো না সম্পূরক কালার কি করবে? বিকিরণ করবে। সম্পূরক কালার বিকিরণ করবে। আশা করি সম্পূরক কালার কনসেপ্টটা কি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? তার মানে কোনো একটা জিনিস আজকে যদি দেখো কারো গেঞ্জি সবুজ কালার, লাভ দিয়ে ওইটা বললো না যে, তাহলে কি বুঝবা ওর গেঞ্জির মধ্যে যে কেমিক্যাল আছে ওই কেমিক্যালগুলো আসলে ম্যাজেন্ডা কালার শোষণ করতেছে। কারো গেঞ্জি সবুজ, দ্যাট মিনস তার গেঞ্জিতে জামাতে যে কেমিক্যালগুলো আছে সেগুলো ম্যাজেন্ডা কালারের আলোকে শোষণ করতেছে, ম্যাজেন্টাকে শোষণ করতেছে, তাই সবুজ কালার দেখতেছো। ধরো কোনো একটা মেয়ের জামা ম্যাজেন্টা, তার মানে কি তোমার জামার যেই কেমিক্যালগুলো আছে সেগুলো সবুজ কালার আলোকে শোষণ করে, তাই তোমার কালার দেখা যায় ম্যাজেন্টা, তোমার জামার কালার দেখা যায় ম্যাজেন্টা। বুঝা গেছে? ঠিক আছে, বুঝতে পারছি। এই হচ্ছে কাহিনী। বলো তোমরা এতটুকু বুঝছো কিনা? এই হচ্ছে আমাদের রঙিন যৌগের কাহিনী। হ্যাঁ, এগুলাই হচ্ছে আমাদের রঙিন যৌগ। জটিল যৌগগুলো যে রঙিন আয়ন গঠন করে, কেন গঠন করে, সেটার আসলে মেইন কনসেপ্ট। এটাই আসলে আমার মেইন কনসেপ্ট। ওকে, আই হোপ পুরো কনসেপ্টটা সবাই আপনারা বুঝতে পারছেন। ক্লিয়ার ভাইয়া? গুড। ওকে, তো দিস ইজ ইট। তো আশা করি কেন রঙিন যৌগ গঠন করে এটা তোমরা বুঝছো, যে ভাই নর্মাল ভালো ভালো অবস্থা ছিল, ডিজেনারেট নন ডিজেনারেট অবস্থা কি, শক্তির পার্থক্য কেন তৈরি হয়, এবং আমাদের লিগ্যান্ড বাড়লে যে শক্তির মাত্রা বাড়ে। এখানে আর অনেক কিছু আছে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য, এখানে আমরা আরও অনেক ডিটেল পড়াই। তোমাদেরকে এত ডিটেল দরকার নেই, তোমাদের জাস্ট সিম্পল কনসেপ্টটা জানলেই হবে, আর কিছু না। তোমাদের এখান থেকে হয়তো দুই একটা প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, আচ্ছা এবার দেখো অবস্থান ধাতু সময়ের আয়নের বর্ণ। তো এই যে স্ক্যান্ডিনিয়ামের আয়নের কালার কি বর্ণহীন। কেন স্ক্যান্ডিনিয়াম বর্ণহীন বলো তো? স্ক্যান্ডিনিয়াম বর্ণহীন কেন? স্ক্যান্ডিনিয়ামের বর্ণহীন কারণ এটা অবস্থান্তর না। অবস্থান্তর নয়। স্ক্যান্ডিনিয়াম বর্ণহীন কারণ স্ক্যান্ডিনিয়াম অবস্থান্তর নয়।
ওকে, ঠিক সিমিলারলি দেখো এই যে এখানে খেয়াল করো বাকি সবগুলোরই কিন্তু বর্ণ আছে, বাকি সবগুলোরই কি আছে, বর্ণ আছে। এখানে খেয়াল করো দেখো বাকি সবগুলোরই বর্ণ আছে, বাট জিঙ্ক কি নাই, জিঙ্কের কি নাই, বর্ণহীন। আবার বলো তো জিঙ্ক কেন বর্ণহীন, কেন, অবস্থান্তর না। তাহলে দেখো এই অবস্থান্তর না, স্ক্যান্ডিনেভ এবং জিঙ্ক বাদে বাকি যা আছে সবার কিন্তু বর্ণ আছে। এবং এই বর্ণগুলা এগুলা মুখস্থ করতে হবে এরকম না, তোমরা চাইলে একটু পড়ে রাখতে পারো। একটা জিনিস মনে রাখো, এখানে দেখো কি বলছে, ধাতব আয়ন ও অদক্ষিপ্ত ধাতব হাইড্রোক্সাইডের অদক্ষেপের বর্ণ প্রায় একই। তো এই জন্য মুখস্থ দুইটা করার দরকার নাই, তোমার মাঝে মধ্যে আসে এইটার কালার কি, তো সেটার ক্ষেত্রে যে সিম্পলি মনে রাখবে দেখো এই যে ধাতব আয়নের কালার যা, ধাতব আয়নের কালার যা, এদের হাইড্রোক্সিলেরও কালার অলমোস্ট একই থাকে। এদের হাইড্রোক্সাইডের কালারও অলমোস্ট কি থাকে, একই থাকে, খুব একটা বেশি চেঞ্জ নাই। দেখো খেয়াল করো এখানে আয়রন হালকা সবুজ, এর হাইড্রোক্সাইড হালকা সবুজ, Fe3+ বাদামি, এই দেখো FeOH3 বাদামি, কোবাল্ট 2+ দেখো গোলাপি, কোবাল্ট হাইড্রোক্সাইড গোলাপি, খেয়াল করছো? তো যে কোনো আয়নের কালারগুলো জানলে তার হাইড্রোক্সাইডের কালারও গেস করে বসাই দিবা। ঠিক আছে, আয়নের কালার জানলে হাইড্রোক্সাইডের কালার গেস করে বসাই দিবা। ক্লিয়ার, বুঝতে পারছো তো নাকি? তো এই হচ্ছে তোমাদের কাহিনী, আশা করি তোমরা বুঝছো। এগুলা মনে রাখতে হবে এরকম না এগুলো মুখস্থ পড়া, এটা বোঝার কিছু নাই, ছন্দ নাই, কিছু নাই, তুমি চাইলে মুখস্থ করতে পারো। পরীক্ষায় এরকম মুখস্থ টাইপের পড়া এখন আর আসে না, এক্সেপ্ট মেডিকেল। মেডিকেল ছাড়া এই ধরনের কোশ্চেন এখন আর দেয় না। ঠিক আছে, মেডিকেল ছাড়া এখন আর এই ধরনের কোশ্চেন দেয় না। তো আমাদের এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের এখান থেকে খেয়াল করো, আমরা এখন কয়েকটা এমসিকিউ সলভ করব। আগে এমসিকিউ সলভ করবো, এতক্ষণ যেটা পড়লাম তার উপর আমরা কয়েকটা এমসিকিউ সলভ করব। ওকে, চলো। তো দেখো এমসিকিউ প্রথমটা দেখো, নিচের কোনটি অবস্থান্তর মৌল নয়? কে পারবা না এটা? নিচের কোনটি অবস্থান্তর মৌল নয়? অবস্থান্তর মৌল না কে? জিঙ্ক। অবস্থান্তর মৌল না কে? জিঙ্ক। এমসিকিউগুলো একটু দেখে ফেলি। আচ্ছা, ইলেকট্রন বিন্যাস বিশিষ্ট মৌলটি একটি কি? একটা মৌলের ডি অরবিটালে 8টা ইলেকট্রন আছে, 3d8 4s2। এটা কি মৌল? কোন একটা জিনিসের মধ্যে যদি 3d10 4s2 মানে 4s2 3 থাকে, এটা একটা কি মৌল? এটা একটা ট্রানজিশনাল এলিমেন্ট। ট্রানজিশনাল এলিমেন্ট মানে হচ্ছে অবস্থান্তর, মানে ডি ব্লক। ট্রানজিশনাল মানে অবস্থান্তর মৌল। প্রথম ট্রানজিশন ধাতু সিরিজের একটি ধাতু হতে হতে প্রান্ত একটি M+ আয়নে 5টি ইলেকট্রন 3d সাবশেলে অবস্থিত M3+ আয়নটি কি হতে পারে? আচ্ছা একটু তাকাও, বলো কোন আয়নটার একটা ইলেকট্রন ত্যাগ করলে 3dতে 5টা ইলেকট্রন থাকে? বলো বলো তোমরা একটু বলো, কার একটা ইলেকট্রন ত্যাগ করলে? আর্গন, 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 দেখো খেয়াল করো আর্গন, তারপরে 4s, এখন খেয়াল করো 4s0 3d5। কোন আয়নটা? দেখো আমাদের ক্রোমিয়াম আয়নটা, ক্রোমিয়ামের কত ছিল? ক্রোমিয়ামের কত? 24। ক্রোমিয়ামের কত? 24। তো ইলেকট্রন বিন্যাস করলে কি আসে? ইলেকট্রন বিন্যাস করলে আমাদের ছিল কি? ইলেকট্রন বিন্যাস করলে আমাদের ছিল 4s1 3d5। অ্যান্ড এই ক্রোমিয়াম যখন প্লাস অবস্থায় আছে তখন কয়টা ইলেকট্রন ত্যাগ করছে? একটা। যদি একটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে কোত্থেকে যাবে? 4s থেকে যাবে। তাহলে কত বলো তো? 4s0 3d5। 4s0 3d5। তার মানে কি বুঝলা? যে আমার ক্রোমিয়াম প্লাস এইটার ডিতে 5টা ইলেকট্রন আছে। তোমাকে বলছে কোন ধাতুর M+ মানে একটা ইলেকট্রন ত্যাগ করলে আয়নে 5টি ইলেকট্রন ডি সাবশেলে অবস্থিত থাকে? বলো কার একটা ইলেকট্রন ত্যাগ করলে ডিতে 5টা ইলেকট্রন থাকে? কে ত্যাগ করলে? ভাইয়া ক্রোমিয়াম। তাহলে এখন বলছে M3+ আয়নটি কি হতে পারে? এর 3+ আয়নটা কি হতে পারে? ক্রোমিয়াম 3+। এর আয়নটা কি হতে পারে? ক্রোমিয়াম 3+। ওকে, এটা ডিউতে আসছে 18-19 সেশনে। চলো তারপরে, নিম্নের কোন মৌলটি XO42- X2O72- সংকেত বিশিষ্ট আয়ন গঠন করতে পারে? কে? ক্রোমিয়াম। এটাও কে? ক্রোমিয়াম। জেরেরই পারমাণু উত্তর হলেই ক্রোমিয়াম নাকি? না, দেখো Cr(O42-) ক্রোমেট, Cr2O72- ডাইক্রোমেট। তোমরা পরিমাণগত রসায়নে গেলে দুইটা জিনিস সম্পর্কে জানতে পারবা, দেখবা এগুলোর জারণ বিজারণের অঙ্ক, মানে অনেক কিছু করবা, অঙ্কও করবা, তাই না? তাহলে ক্রোমেট ডাইক্রোমেট কার দেখছো? ক্রোমিয়ামের। ওকে ফাইন। নিচের কোন আয়নটি প্যারাম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করে? কোনটা প্যারাম্যাগনেটিক হবে বলো তো? কোনটা প্যারাম্যাগনেটিক হবে? প্যারাম্যাগনেটিক কে ভাইয়া? কপার 2+। কপার 2+ ইলেকট্রন বিন্যাস করে দেখো, কপার 2+ ইলেকট্রন বিন্যাস করে দেখো, 4s1 3d9 করে দেখো, প্যারাম্যাগনেটিক। ডি অরবিটালটা করে দেখো, প্যারাম্যাগনেটিক। এই যে দেখো
আমরা একটু করে দিই তোমাদেরকে, হ্যাঁ। কপার 2+, কেমনে খেয়াল করো, কপার 2+, ইলেকট্রন বিন্যাস করো, তাহলে কত আসবে 4s0, 3D-তে আসবে হচ্ছে কত 8টা, 4s1, 4s1 দাঁড়াও 3D-তে 9টা, তাই না, 4s1 3D 10, হ্যাঁ তাহলে 4s 29, তো হ্যাঁ ঠিক আছে ওকে। তো এখন খেয়াল করো 3D 9, তো 3D 9-এর করে দেখো তুমি, এই যে করো 1 2 3 4 5, 9টা ইলেকট্রন থাকবে কেমনে, 1 2 3 4 5 6 7 8 9, তাহলে একটা সিঙ্গেল ইলেকট্রন আছে, বুঝতে পারছো? তাহলে কি নির্দেশ করবে, প্যারাম্যাগনেটিক, কোনটি, কপার, কারণ সিঙ্গেল আছে, সিঙ্গেল থাকলে কি প্যারা। এস ব্লকের ক্যাটায়ন সমূহ কি ধরনের চুম্বকত্ব প্রদর্শন করে, পড়ায় আসছি তোমাদেরকে একটু আগে। এস ব্লকের ক্যাটায়ন কি ধরনের চুম্বকত্ব প্রদর্শন করে, ডায়াম্যাগনেটিক। তুমি সোডিয়াম গ্রুপ 1, গ্রুপ 1-এর সোডিয়াম প্লাসের ম্যাগনেটিজম বাইর করো, গ্রুপ 2-এর তুমি ম্যাগনেসিয়াম 2+-এর ম্যাগনেটিজম বাইর করো, দেখবা এটাও ডায়া, এটাও ডায়া। তাহলে এস ব্লকের ক্যাটায়নগুলা কি ধরনের ম্যাগনেটিজম প্রদর্শন করে, ডায়াম্যাগনেটিক। নর্মাল গ্রুপ 1 হইলে হবে হচ্ছে প্যারাম্যাগনেটিক, গ্রুপ 2 হইলে ডায়াম্যাগনেটিক, কিন্তু যখন ক্যাটায়ন হয়ে যাবে, এটা গ্রুপ 1 হোক আর গ্রুপ 2 হোক, যাই হোক ডায়াম্যাগনেটিক। নিচের কোনটি চৌম্বক ক্ষেত্র দ্বারা প্রবলভাবে আকৃষ্ট হয়, প্রবলভাবে আকৃষ্ট হয়, নিচের কোনটি চৌম্বক ক্ষেত্র দ্বারা প্রবলভাবে আকৃষ্ট হয়, প্রবলভাবে কারা আকৃষ্ট হয়, কারা প্রবলভাবে আকৃষ্ট হয়, ফেরো, ফেরো কারা, ফে কো নি, ফেরো কারা, ফেকোনি, ফেরো কারা, ফেকোনি, আয়রন কোবাল্ট নিকেল, কোবাল্ট, আয়রন কোবাল্ট নিকেল, আয়রন কোবাল্ট নিকেল, ফেকোনি, 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 ওকে। নিচের কোনটি ফেরোম্যাগনেটিক মৌল, নিচের কোনটি ফেরোম্যাগনেটিক মৌল, ফেরো 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 ফেরোম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক আল্লাহ দুনিয়া আসেই তিনটা, ফে কো নি, ফেকোনি, কোবাল্ট, ফেকোনি, ওকে। চলো তারপরেরটা, আয়রন মৌলটা কি ম্যাগনেটিক, আয়রন মৌলটা কি ম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক, আয়রন কি ম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক, ওকে। চলো তারপরে, কোবাল্ট মৌল কি ম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক, আরে একই কোশ্চেন, ওকে ফাইন। চলো তারপরটা, নিকেল মৌল, আরে এগুলো কোনো কোশ্চেন, নিকেল মৌল ফেরোম্যাগনেটিক, ওকে। আচ্ছা, জটিল যৌগের অবস্থান তত্ত্বে সন্নিবেশ সংখ্যা কত, দেখি এটা তোমরা বলবা, এই মৌলটার সন্নিবেশ সংখ্যা কত, ডিউতে আসছে 2017-18 সেশনে, বলো এটার সন্নিবেশ সংখ্যা কত, এটার সন্নিবেশ সংখ্যা কত, বলো এই যৌগটার সন্নিবেশ সংখ্যা কত, এটা তোমরা বলো দেখি, অ্যান্সার করো, এটার সন্নিবেশ সংখ্যা কত, সন্নিবেশ সংখ্যা মানে কি, সন্নিবেশ সংখ্যা মানে হচ্ছে টোটাল লিগ্যান্ড সংখ্যা, কয়টা লিগ্যান্ড আছে, সন্নিবেশ সংখ্যা মানে কয়টা লিগ্যান্ড আছে, টোটাল লিগ্যান্ড সংখ্যা, সন্নিবেশ সংখ্যা মানে টোটাল লিগ্যান্ড সংখ্যা। ছয়, ভেরি গুড, ভেরি গুড, ছয়টি, 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 টোটাল কয়টা লিগ্যান্ড আছে, টোটাল লিগ্যান্ড, টোটাল লিগ্যান্ড, সন্নিবেশ সংখ্যা মানে হচ্ছে টোটাল লিগ্যান্ড বা টোটাল সন্নিবেশ বন্ধনের সংখ্যা। তাহলে এখানে দেখো অ্যামোনিয়া কয়টা, অ্যামোনিয়া আছে আমাদের 4টা, পানি আছে কয়টা, 2টা, 2টা, তাহলে আমাদের সন্নিবেশ সংখ্যা কত, 6, সন্নিবেশ সংখ্যা হচ্ছে 6। 4 সন্নিবেশ সংখ্যা বিশিষ্ট জটিল যৌগ কোনটা, নিচের কোন জটিল যৌগটার সন্নিবেশ সংখ্যা 4, বলো দেখি, বলো 4 সন্নিবেশ সংখ্যা বিশিষ্ট জটিল যৌগ কোনটা, এটাও ঢাকা ডিউতে কয় ইউনিটে আসছে, 16 17 সেশনে, দেখছো ঢাকা ইউনিভার্সিটিতে, দেখছো পরপর আসছে কিন্তু। এবার বলো 4 সন্নিবেশ সংখ্যা বিশিষ্ট, 4 সন্নিবেশ সংখ্যা বিশিষ্ট জটিল যৌগ কোনটা, সন্নিবেশ সংখ্যা 4, সন্নিবেশ সংখ্যা 4 এমন জটিল যৌগ কোনটা, বলো 4 সন্নিবেশ সংখ্যা বিশিষ্ট জটিল যৌগ কোনটা, 4 সন্নিবেশ সংখ্যা বিশিষ্ট জটিল যৌগ কোনটা, কোনটা, ডি, ভেরি গুড, সাবাস সাবাস, অ্যান্সার হচ্ছে আমাদের ডি, অ্যান্সার হচ্ছে আমাদের ডি। দেখো এই প্রথমটার সন্নিবেশ সংখ্যা কত, 6, তারপরটার সন্নিবেশ সংখ্যা এটাও কত, 6, এটাও কত, 6, এটা কত, 4, তাহলে 4টা লিগ্যান্ড আছে, ডি, ভেরি গুড, এই যে বুঝে গেছো তোমরা, সাবাস সাবাস, ওকে। চলো, বলছে নিচের কোন আয়নটির জলীয় দ্রবণ বর্ণহীন, এটাও ডিউ কতে আসছে, দেখো 16-17 সেশনে, ঠিক আছে, ডিউ ঢাকা ইউনিভার্সিটি কতে আসছে, নিচের কোন আয়নটি জলীয় দ্রবণ বর্ণহীন, তোমরাই বলো কোনটার জলীয় দ্রবণ বর্ণহীন হবে,
কোনটার জলীয় দ্রবণ বর্ণহীন হবে? দেখো একটা জিনিস খেয়াল করো, কনসেপ্ট বুঝে গেছে, সব পারবা। সৈকত ভাইয়া পড়াইছে মানে যে কোনো এমসিকিউ আল্লাহ দুনিয়ার যেখান থেকে আসুক পারবা, কোনো সমস্যা নাই। যে কোনো এমসিকিউ আল্লাহ দুনিয়ার যেখান থেকে আসুক না কেন তুমি পারবা, ঠিক আছে? তুমি পারবাই, পারবাই। ওকে, নিচের কোন আয়নটির জলীয় দ্রবণ বর্ণহীন? নিচের কোন আয়নটির জলীয় দ্রবণ বর্ণহীন? কোনটার জলীয় দ্রবণ? সাবাস, ডি, জিঙ্ক 2+, জিঙ্ক 2+। নিচের কোনটা জলীয় দ্রবণ বর্ণহীন? জিঙ্ক 2+। বলো, নিচের কোন আয়নটি রঙিন যৌগ গঠন করতে পারে? রঙিন যৌগ কে গঠন করতে পারবে? সোডিয়াম আয়ন, ম্যাগনেসিয়াম আয়ন, স্ক্যান্ডিনিয়াম আয়ন, নিকেল 2+। কোনটা? নিকেল আয়ন। নিচের কোন আয়নটি রঙিন যৌগ গঠন করতে পারবে? নিচের কোন আয়নটি রঙিন যৌগ গঠন করতে পারবে? বলো। এটার উত্তর কি? ডি। এটার উত্তর কি? ডি। সবগুলোর উত্তর হচ্ছে ডি 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 ডি, তাই না? আচ্ছা, ওকে, ফাইন। ওকে, সো দিস ইজ ইট। তো এটাই তোমাদের শেষ টপিক, তোমাদের শেষ হয়ে গেছে। একটা টপিক আমি তোমাদের পড়াই নেই। আচ্ছা, NiCl4 জটিল আয়নে কেন্দ্রীয় পরমাণুর সংকরায়িত অবস্থা কি? এটা তোমরা এখনো পড়ো নাই, সংকরায়ন পড়ো নাই। আর হচ্ছে অণুর আকৃতি। ওকে, এইটার আয়নের আকৃতি কি? আচ্ছা, ওকে, এটার আয়নের আকৃতি হচ্ছে অষ্টতলকীয়। ঠিক আছে, যাই হোক, কেমনে এগুলো খুব শর্টকাট আছে। এখন তোমরা যদি বলো জটিল যৌগের সংকরায়ন পড়াবো, তোমরা যদি বলো না ভাই ছেড়ে দেন, আমি ছেড়ে দিব। আমাদের ক্লাস শেষ, জটিল যৌগের সংকরায়নটা খালি বাকি আছে। ওকে, তো এইখান থেকে একটা জিনিস খেয়াল করো। প্রথম কথা, এই প্রতিটা যৌগের সন্নিবেশ সংখ্যা 4 4 6 6 6 6 6, দেখছো? এখানে সন্নিবেশ সংখ্যা বের করতে পারবা কিনা বলো? একটা জটিল যৌগ দেখে সেই জটিল যৌগের সন্নিবেশ সংখ্যা বের করতে পারবা কিনা? হ্যাঁ, আমরা সবাই সন্নিবেশ সংখ্যা বের করতে পারবো। বা এই জটিল যৌগের নামকরণ করতে পারবা কিনা? দেখো, এই নামকরণের জায়গাটা ফাঁকা রাখছি, এই ছকের এই নামকরণটা তোমরা ফিল আপ করবা। ওকে, এই ছকের এই নামকরণটা তোমরা ফিল আপ করবা। কি বলছি? এটা একটা জটিল যৌগ, এই জটিল যৌগগুলোর প্রত্যেকটা সন্নিবেশ সংখ্যা তোমরাই বের করতে পারবা। এখন এই প্রতিটা যৌগের নামকরণ তোমরা এই জায়গায় লিখবা, নামকরণটা তোমরা লিখবা, ঠিক আছে? তোমরা পারবা, কারণ নামকরণ তোমাদের শেখাই দিচ্ছি, তোমরা এখানে নামকরণটা করবা। এরপর জটিল যৌগের সংকরায়ন করবা, সংকরায়নটা আমি তোমাদের এখন পড়াই দিব। হ্যাঁ, এরপরে আকৃতি ওই সংকরায়ন পারলে আকৃতি পারবা, কোনো অসুবিধা নাই। এবার আসো প্রকৃতি বলতে হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কিনা। প্রকৃতি মানে হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কিনা। এখন শুনো, দেখো, খেয়াল করো, সবাই এখানে তড়িৎ বিশ্লেষ্য, খেয়াল করো, প্রত্যেকেই তড়িৎ বিশ্লেষ্য। একটা যৌগ তড়িৎ অবিশ্লেষ্য। তাহলে আমি সেই যৌগটা দেখি তো, সেটা কোন যৌগটা? সেটা হচ্ছে আমাদের এই যৌগটা। দেখো তো, এই যৌগটার সাথে উপরের যৌগগুলোর তফাৎ কি? দেখো তো, এই যৌগটার সাথে উপরের যৌগগুলোর তফাৎ কি? খেয়াল করে দেখো, এটা হচ্ছে আমাদের একটা নিরপেক্ষ জটিল যৌগ। এটা আমাদের হচ্ছে নিউট্রাল জটিল যৌগ, নিউট্রাল। সো এইটা নিউট্রাল জটিল যৌগ যারা, এই নিউট্রাল জটিল যৌগগুলা তড়িৎ অবিশ্লেষ্য হয়। যে সকল জটিল যৌগগুলো নিউট্রাল তারা হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য, আর যে সকল ক্যাটায়নিক এবং অ্যানায়নিক জটিল যৌগ আছে তারা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য। তাহলে যদি বলে নিচের কোন জটিল আয়নটি বা জটিল যৌগটি তড়িৎ অবিশ্লেষ্য, কোনটা তড়িৎ অবিশ্লেষ্য হবে? যেটা নিউট্রাল জটিল যৌগ, সেটা হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য হবে। যেটা নিউট্রাল জটিল যৌগ সেটা আমাদের তড়িৎ অবিশ্লেষ্য হবে। ক্লিয়ার কনসেপ্ট?